নমস্কার। আহ, নাগরিক ডট নেটে আপনাদের সকলকে স্বাগত। আমরা নাগরিক নিউজরুমের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকের পর্বটি আমাদের একটি বিশেষ পর্ব। তার কারণ হচ্ছে, দেখতে দেখতে 5 বছর অতিক্রান্ত হয়েছে আমরা নাগরিক ডট নেট শুরু করেছি। 2021 সালের 26শে জানুয়ারি আমাদের এই ছোট্ট পোর্টালটা শুরু হয় এবং ধীরে ধীরে আপনাদের আহ, ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট নিয়ে আমাদের পোর্টালটা ক্রমে ক্রমে তার কলেবর বৃদ্ধি হয়েছে। বহু লোক আমাদের লেখা পড়েছেন গত 5 বছরে। বিভিন্ন বিষয় নিয়ে, সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক থেকে শুরু করে সাহিত্য, আহ, দর্শন এবং সিনেমা, চলচ্চিত্র, পপুলার এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে খেলা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা নানা রকম লেখা বার করেছি। এর আগে আমরা নানা রকম অডিও ভিজুয়াল মাধ্যমেও কিছু কিছু কাজ করেছি। তো সম্প্রতি আমাদের ইউটিউব চ্যানেল চালু হয়েছে এবং সেখানে আপনারা হয়তো সব প্রশ্ন চলবে একাধিক এপিসোড দেখেছেন। সেখানে আমাদের বিশিষ্ট অতিথিরা এসেছেন এবং তাদের মতামত রেখে আমাদের ঋদ্ধ করেছেন। তো আমাদের এই নতুন প্রয়াস, নাগরিকের নিউজ রুম, এটাও শুরু হয়েছে। ইতিমধ্যে একটা এপিসোড চলেও গেছে, যেটা আপনারা দেখেছেন। তো আজকে আমাদের এই বিশেষ এপিসোড শুধুমাত্র নাগরিক নিউজ রুমের কন্টিনিউয়েশনই নয়, তার সাথে সাথে আমাদের 5 বছর পূর্ণ হওয়ার জন্য একটা বিশেষ আলোচনা। তো আমার সঙ্গে আজকে আছেন আমাদের কনসাল্টিং এডিটর সম্বিত পাল, এবং আমাদের এডিটোরিয়াল টিমের অন্যান্য সদস্য প্রতীক, অর্ক ভাদুরী এবং সোহম দাস। এবং আমি সঞ্চালনা করব আজকে, বাল্মীকি। আপনাদের সকলকে স্বাগত। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আহ, আমাদের একটি টপিক, যেটা আমরা বিভিন্নভাবে, বিভিন্ন রকম ভাবে বেশ কিছুদিন ধরে কভার করে চলেছি। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, আমাদের যে প্রথম এপিসোড হয় সব প্রশ্ন চলবে, সেটাও ছিল এই বিষয়টিকে নিয়ে। এবং সেটি হলো এসআইআর। এসআইআর এর আগে বিহারে হয়েছে এবং তার ফল কি হয়েছে আমরা দেখেছি। এবং এসআইআর যখন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে, অবশ্যই আহ, এক বহু লোক, বহু নাগরিক, এবং ইউনো বহু গণতান্ত্রিক কর্মী, সমাজকর্মী, তারা এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তো এসআইআর নিয়ে এই যে বিভিন্ন প্রক্রিয়া জটিলতা, কে ভোটার কে ভোটার নন, এবং কার ভোটাধিকার রক্ষিত হচ্ছে, কার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এই গোটা বিষয়টা জটিল হয়ে গেছে। নানা রকম প্যাঁচ, নানা রকম আইন, কোনোটাই কারোর কাছে পরিষ্কার নয়, মানুষকে দৌড়তে হচ্ছে। কেউ কেউ বলছেন ভোগান্তি হচ্ছে, কিন্তু তার সাথে আবার এক শ্রেণীর লোক বলছেন যে না, আমাদেরকে তো ঘুষপেটিয়াদেরকে আইডেন্টিফাই করতেই হবে, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করে দিতে হবে। তো এই যে পুরো বিষয়টা, এই নিয়ে আমি এই নিয়ে আমরা সকলেই নানা রকম মত, পক্ষে বিপক্ষে পড়ছি। তো আমি প্রথমেই চলে যাব অর্কর কাছে। অর্ক, এসআইআর নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তার মানে সাম্প্রতিক প্রভাব এবং তার দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে বলে তোমার মনে হয়? তুমি যদি তা একটু বলো আমাদের ছোট্ট করে। থ্যাংক ইউ বাল্মীকিদা। আমি রিসেন্টলি আমার যেটা সৌভাগ্য হলো যে আহ, পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা ঘোরার, অনেকগুলো জেলা আমি ঘুরলাম, এবং সেটার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর থেকে শুরু করে নদিয়ার অনেকখানি অঞ্চল, মেদিনীপুর, জঙ্গলমহল, পুরুলিয়া। আমার যেটা একদম প্রাথমিকভাবে মনে হচ্ছে যে মানুষ ভয়ঙ্কর আতঙ্কে আছে, এবং সেই আতঙ্কের মাত্রাটা যে কতখানি এইটা আমরা কলকাতা শহরে থেকে কতটা বুঝতে পারবো আমি জানি না। কিন্তু গ্রামের মানুষ কলকাতা শহরে একটা ভোগান্তির একটা চিত্র, যে আহ লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে, বিএলওর কাছে কাগজপত্র জমা দিতে হচ্ছে, হিয়ারিং এর জন্য নোটিশ আসছে ইত্যাদি। কিন্তু গ্রামের মানুষের মধ্যে মারাত্মক আতঙ্ক যে তারা বুঝি বেনাগরিক হয়ে যাবেন, তাদেরকে এখান থেকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। এটা নিয়ে ব্যাপক আতঙ্ক আমি দেখছি। সংখ্যালঘু এলাকাগুলোতে যেমন আতঙ্ক প্রচন্ড, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদার মতো জেলায় এসআইআর নিয়ে আতঙ্ক প্রবল। একই সঙ্গে যেটা বলার, যে মতুয়া কমিউনিটিরা যেখানে থাকেন সেখানেও কিন্তু এসআইআর নিয়ে আতঙ্ক ভীষণ, এবং কার্যত কোভিড এর সময় যেরকম একটা আতঙ্ক তৈরি হয়েছিল, প্রায় সেই রকম আতঙ্ক আমি দেখতে পাচ্ছি। এবং যেটা খুব ইন্টারেস্টিং, যে পশ্চিমবঙ্গে কিছুদিন আগে পর্যন্ত এরকম একটা ন্যারেটিভ তৈরি হচ্ছিল যে মুসলমানদেরকে দাঁড়াতে হবে, এখানে কোটি কোটি রোহিঙ্গা চলে এসেছেন, তাদেরকে দাঁড়াতে হবে, 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবঙ্গে থাকেন, এইরকম একটা কথাবার্তা মূলত বিজেপির প্রচারের ভিত্তিতে তৈরি হয়েছিল। এখন কিন্তু সেই সুরটা ঘুরতে শুরু করেছে।
এবং এই যে ভোগান্তিটাই কিন্তু আদতে মূল জায়গায় দাঁড়াচ্ছে। এবং নির্বাচন কমিশনকে বিরোধী দলরা বা সমালোচকরা যেভাবে নির্যাতন কমিশন বলছেন, সেই বলাটা কিন্তু আসলে মানুষ বিশ্বাস করছেন। এবং আচ্ছা, আবার চায়ের এখানে একটা দোকান। প্রশ্ন আছে। এই যে ধরো লোকে ফর্ম ফিল আপ করছে, ডকুমেন্ট জমা দিয়েছে, তারপরে তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়তো মানে কেউ একটা কোথাও বানান ভুল হয়েছে, বা বাবার পদবি চট্টোপাধ্যায়, ছেলের পদবি চ্যাটার্জি, ঠিক আছে, এই ধরনের হ্যাঁ, বা দাসের বানান হয়তো বিভিন্ন ভাবে লেখা, বা বিয়ের পরে মানে খাতুন থেকে মানে মুসলমান মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ নামের পরিবর্তন হয়ে যায়। তো এত কিছুর পরে যখন লোকে লাইন দিয়ে কাগজগুলো জমা দিচ্ছে, কি গ্যারেন্টি আছে যে আবার তার নাম ঠিক করেই উঠবে, এবং ভোটের লিস্ট যখন বেরোবে তার নাম সেখানে থাকবে, বা ভোটের দিন কোনো গিয়ে সে। গ্যারান্টি নেই তো, বেসিক্যালি কোনো গ্যারান্টি নেই। এবং এটা আমরা আজকে যারা এখানে দাঁড়িয়ে আমরা বসে আমরা কথা বলছি আজকে রাত্রিবেলায়, এটা রেকর্ড করছি, আমরাও কিন্তু কেউ নিশ্চিত নই বাল্মীকিরা যে আমার, তোমার, সোহম, প্রতীকদা বা সম্বিতদার নাম থাকবে। তুমি যাবতীয় কাগজপত্র জমা দাও, তারপরেও কিন্তু তোমার নাম থাকতে না পারে। কি, এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছিল যে এটা আসলে কেবলমাত্র মুসলমানদেরকে এবং রোহিঙ্গাদের তাড়ানোর জন্য, আজকে একটা খবর দেখলাম, সেই আলোচনায় আজকে যাওয়ার সুযোগ নেই, যে মহারাষ্ট্র সরকার নাকি এআই দিয়ে একটা বিশেষ টুল তৈরি করছে, যেটা নাকি মহারাষ্ট্রের রোহিঙ্গা এবং মুসলমানদেরকে চিহ্নিত করবে। কাজে এই ধরনের কথা বলে তো এসআইআরটা শুরু করা হচ্ছিল, কিন্তু মানুষ চূড়ান্ত আতঙ্কিত। এবং তুমি যে কথাটা বললে যে মানুষ কিন্তু নিশ্চিত নন যে এত কাগজপত্র জমা দেওয়ার পরেও আমার নামটা বাদ যাবে কিনা। এবং আমরা এটাও দেখছি যে একজন সাংসদ, পশ্চিমবঙ্গ থেকে একজন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তাকে পর্যন্ত হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। জয় গোস্বামীর মতো কবিকে ডাকা হয়েছে, আমি খবর দেখছিলাম অমর্ত্য সেনকে ডাকা হয়েছে, টুটু বসু মতো একজন খুব পরিচিত মানুষ, তাদেরকে ডাকা হয়েছে, সম্ভবত মোহাম্মদ সামিকে ডাকা হয়েছে। তাহলে এই ধরনের সুপরিচিত মানুষদেরকে যদি ডাকা হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মানুষ চূড়ান্ত আতঙ্ক, হয়রানির মানে একদম সীমাহীন। এবং খুব ইন্টারেস্টিংলি বিজেপি কিন্তু জমি হারাচ্ছে এসআইআর এর ফলে। মানুষ যারা এমনকি হিন্দু, আপার কাস্ট বর্ণ হিন্দু মানুষ, তাদের মধ্যেও কিন্তু বিজেপির জনপ্রিয়তা আগের থেকে কমছে। আচ্ছা, এরা তো ঠিক কথাই যে নগরে আগুন লাগলে দেবালয় রক্ষিত হবে, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে তুমি বললে বিজেপি জমি হারাচ্ছে, এ নিয়ে আমার একটা প্রশ্ন আছে। দেখো, বিজেপি বিরোধীদের অভিযোগ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা যেভাবে হচ্ছে, ঠিক আছে, এর আগে তো ইন্টেনসিভ রিভিশন অনেকবার হয়েছে এবং ভোটার তালিকা সংশোধন হয়েছে। তো এসআইআর প্রক্রিয়াটা যেভাবে হচ্ছে, এটা আসলে নাম মানে তালিকা সংশোধন না, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া, তাই তো? তো হুম, এটা ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট এক্সারসাইজ বেসিক্যালি। তো হুম, বিজেপির ওপরে লোকে খাপ্পা ঠিকই, হ্যাঁ, কিন্তু বিজেপির তো একটা, যতই যাই হোক প্রধান বিরোধী দল, তাদের একটা ভোট ব্যাংক আছে, ঠিক আছে, সেটা সাইলেন্ট, তাদের হয়তো রাস্তায় মিছিল করতে দেখা যায় না, ঠিক আছে, তাদের হয়তো বিভিন্ন রাজনৈতিক সভায় দেখা যায় না, কিন্তু কোনো রহস্যজনক ভাবে বা তাদের মানে তারা যেভাবে রাজনীতি ম্যানেজ করে সেই প্রক্রিয়া মেনে ভোটের সময় দেখা যায় তারা একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভোট, তারা সিট ইত্যাদি ইত্যাদি পাচ্ছে। তো এই মানে লোকে যতই বিজেপির ওপর খাপ্পা হোক, এই ডিসেনফ্র্যাঞ্চাইজমেন্ট প্রক্রিয়ার ফলে কি এরকম হতে পারে যে এমন ভাবে ভোটার তালিকাটা তৈরি হলো, যার ফলে অনেক সিটে যেখানে সামান্য ব্যবধান ছিল right, সেখানে right. বিজেপি বেরিয়ে যেতে পারে? তো সেখানে যে বিজেপির ওপর লোকে খাপ্পা হয়ে এই যে একটা নিশ্চিন্ততা হয়তো চলে আসছে বিজেপি বিরোধীদের মধ্যে, তো এইটাকে তুমি কিভাবে দেখছো? না, না, এটা তো অবশ্যই অবশ্যই এটা সম্ভাবনা আছে। ধরো আম, যদি আমরা 2021-এর নির্বাচনেও দেখি, তৃণমূল কংগ্রেস কিন্তু বিরাট মেজরিটি পেয়েছিল, কিন্তু প্রচুর আসন ছিল যেগুলো খুব ক্লোজ আসন, তাই না? তো এইরকম ভাবে যদি নাম বাদ দেওয়ার চেষ্টা হয়, এবং সেটা যদি এরকম ধরনের 50টা আসনে যদি একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের নামকে বাদ দেওয়া যায়, তাহলে তো হতেই পারে। আর সত্যি কথা বলতে নাগরিক ডট নেটে এই নিয়ে প্রচুর লেখা হয়েছে, মূলত প্রতীক লিখেছেন এই বিষয়ে, যে নির্বাচন কমিশন কিন্তু কার্যত গোটা দেশেই তারা ভারতীয় জনতা পার্টির একটা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে।
সর্বত্রই তাই কাজ করছে। আমরা যখন বিহারের ইলেকশন হলো সেই সময় আমরা দেখলাম বিহারের বামপন্থী নেতা দীপঙ্কর ভট্টাচার্য, তার সাথে আমরা কথা বলেছিলাম নাগরিক ডট পক্ষ থেকে, তারা সেই অভিযোগ করছেন। রাহুল গান্ধী একাধিকবার প্রেস মিট করছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা খুব ইন্টারেস্টিং, রিসেন্টলি যোগেন্দ্র যাদব তিনিও খুব বিশদে দেখিয়েছেন যে এই এসআইআর বিহারে এবং বেঙ্গলে এইটা করবার উদ্দেশ্যটাই হচ্ছে বিজেপির যে অধরা মাধুরী বাংলা এবং বিহার তো তার আগেই তারা ক্ষমতায় ছিল, এবারে বাংলা টার্গেট করে এখানে তাদের ক্ষমতায় আসবার প্রচেষ্টা। এবং আহ, যে ধরনের কাজকর্ম চলছে তাতে তো নিশ্চিন্ত হওয়ার কোনো জায়গাই নেই যে আমরা একটা ফেয়ার ইলেকশন পেতে চাইছি। কিন্তু একই সঙ্গে এটাও খুব স্পষ্ট করে বলা দরকার, যদি ফেয়ার ইলেকশন হয় পশ্চিমবঙ্গের যা বাস্তব পরিস্থিতি তাতে বিজেপির কিন্তু 50-60-এর বেশি আসন পাওয়ার কথা নয়। কিন্তু যদি একটা বড় অংশের মানুষকে তুমি ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করো, তাদেরকে বাদ দিয়ে দাও, সেক্ষেত্রে নির্বাচন কিরকম কি হবে, বিশেষ করে এর সঙ্গে যখন ইভিএম সংক্রান্ত সংশয় রয়েছে, কাজেই সেটা তো অনেক প্রশ্নের জায়গা, আশঙ্কার জায়গা থেকেই যাচ্ছে। আচ্ছা, আমি চট করে সোহমের কাছে চলে যাব। আহ, তো সোহম, 1,25,00,000 লোক এর নাম, মানে মানুষের নাম অলরেডি বাদ চলে গেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে। এবং কমিশন তাদেরকে ডেকে পাঠিয়েছে যে আপনারা আসুন, এসে বিভিন্ন ডকুমেন্ট জমা দিন। এবং এই ডকুমেন্টগুলো কি, ঠিক আছে, সেই নিয়েও অনেকের মধ্যে সংশয় আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শোনা যাচ্ছে, কোথাও হয়তো এই ডকুমেন্ট গৃহীত হচ্ছে, তো অন্য কোনো ডকুমেন্ট, কিন্তু অন্য জায়গায় একই ডকুমেন্ট দিলে বলছে না এইটা চলবে না, অমুকটা নিয়ে আসুন। ঠিক আছে। তো এর থেকে পরিষ্কারই বোঝা যাচ্ছে যে গোটা প্রক্রিয়াটা একদমই ওয়েল প্ল্যান নয়, ওয়েল থট আউট নয়, এবং একদমই অস্বচ্ছ। তো এই যে সাধারণ মানুষের হয়রানি, এটাকে তুমি কিভাবে দেখছো? ঠিক আছে, তুমি, তোমার যদি কোনো ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে থাকে যেখানে তোমাকে এরকম একটা কেন্দ্রে যেতে হয়েছে, এবং এত ভিড়ের, এবং যারা সরকারি কর্মচারীরা এই গোটা প্রক্রিয়াটা সামলাচ্ছেন তাদেরও হয়তো যথেষ্ট প্রশিক্ষণ নেই, তাদেরকে ডেফিনেটলি যথেষ্ট সময় দেওয়া হয়নি, এবং সকলেই আর সকলেরই ধৈর্যের বাঁধ ভাঙছে গোটা জায়গাটাতে, এবং অসম্ভব ফ্রিকশন তৈরি হচ্ছে। তো এইটা নিয়ে তোমার কি আহ, মত, এবং তুমি গোটা জিনিসটা কিভাবে দেখছো যদি একটু বলো। আমি একদম অর্কদার কথা সূত্র ধরেই আগে একটু শুরু করি যে ও যেটা বললো বিভিন্ন জেলায় ঘুরে ও যে চিত্রটা দেখেছে, ঠিক এক্স্যাক্টলি এই চিত্র আমিও কিছুটা তার আঁচ পেয়েছি। যে মানুষজন রীতিমতো আতঙ্কিত, মানে এসআইআর নিয়ে তো বটেই, এবং আরো একটা ইস্যু যেটা আজকের আলোচনা আমাদের নেই কিন্তু বলে রাখা ভালো, যে এই যে বিভিন্ন রাজ্যে যে বাঙালি শ্রমিক নিগ্রহ, বাঙালি শ্রমিক হত্যা ঘটে যাচ্ছে, সেটা নিয়েও কিন্তু বিশেষত প্রান্তিক অঞ্চলের মুসলমান মানুষ রীতিমতো আতঙ্কিত এবং বিক্ষুব্ধ। এবার আসি এসআইআর এর এই যে মানুষকে ডাকছে নোটিশ পাঠিয়ে যে এদিন আসে ডকুমেন্ট জমা করে যান, বা আপনার এই এই ডিসক্রিপেন্সি আছে ইত্যাদি বিষয়ে। তো আমার নিজের একটা অভিজ্ঞতা সম্প্রতি হলো, কারণ আমার বাড়ির মানুষেরই ডাক পড়েছিল, আমি সেখানে গেলাম, গিয়ে দেখলাম যে বিভিন্ন পার্ট নম্বর অনুযায়ী ঘর হয়েছে আর কি। তো এবং সেখানে যে বিভিন্ন লেভেল রয়েছে, যেমন ধরো ধরা যাক বিএলও রয়েছেন, এইআরও রয়েছেন, ওদিকে অবভিয়াসলি একটা সরকারি কাজ হচ্ছে মানে সেখানে পুলিশ প্রহরা থাকছেই, পুলিশ রয়েছেন, এমনি গার্ড রয়েছেন। তো এই যে বিভিন্ন যে লেভেল রয়েছে, খুব ছোট্ট একটা জায়গার মধ্যে হচ্ছে, কিন্তু ওই ছোট্ট একটি জায়গার মধ্যে ওই 3-4টে লেভেলের মধ্যেই ঠিকঠাক মানে তথ্যের কোনো ঠিকঠাক কমিউনিকেশন নেই। মানে চূড়ান্ত আহ কি বলবো, একটা মানে ইতিমধ্যেই ঘুণ ধরা একটা ব্যবস্থাপনার মধ্যে ছিল, একটা ঘুণ ছিল ব্যবস্থাটার মধ্যে, চরম ফল্ট, ফ্র্যাকচার অনেক কিছু ছিল। তার মধ্যে গোটা একটা একটা রাজ্যের, আমি যদি শুধু রাজ্যের চিত্রটা আগে ধরি, এত কোটি লোকের বাস, তার মধ্যে এরকম একটা হঠাৎ করে একটা মানে সেই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে এরকম একটা সংশোধনী প্রক্রিয়া চালু করে দিল। এবং সেটা সরকার নিশ্চিতভাবেই সেটা জানতো যে এরকম গোটা ব্যবস্থাপনার মধ্যেই কতখানি মানে ল্যাক অফ রিসোর্স যেটাকে আমরা বলতে পারি, সেটা অলরেডি ছিল সেখানে। এই ধরনের একটা হিউজ স্কেল একটা কাজ করতে গেলে সেখানে কতখানি অসুবিধার মুখে পড়তে হতে পারে, শুধুমাত্র তো আমাদের নয়, আমরা যারা সাধারণ নাগরিক যারা যাচ্ছি তা তো নয়, যারা ওখানে যারা কাজ করছেন, বিএলওদের অবস্থা তো মানে দুঃসহনীয়। মানে মানে আমি একজন বিএলওকে দেখছি, তিনি রাস্তায় হাঁটতে গিয়ে নর্দমায় পড়ে যাচ্ছেন, এতটাই মানসিকভাবে বিপর্যস্ত আর কি। বহু বিএলওর গণইস্তফা দেওয়ার খবর আসছে, আত্মহত্যার খবর আসছে, তাই মোটামুটি চিত্রটা তো বোঝাই যাচ্ছে। এবার আমি যে সেন্টারটা কেন্দ্রটিতে গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে
একটি বেশ বড় লাইন, এবং সেই জায়গাটি একটি কলকাতা শহরের মধ্যেই সেই জায়গাটি একটি মুসলমান অধ্যুষিত জায়গা, বহু মুসলমান মহিলা মূলত। এইটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বেশিরভাগ মহিলার কিন্তু ডাক পড়ছে এই ধরনের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, এবং সেটা বিভিন্ন কারণে হয়, পদবীর গোলমাল, বা অনেকদিন আগে বিয়ে হয়ে চলে এসেছেন, ডকুমেন্টস রয়ে গেছে বাপের বাড়িতে, বাপের বাড়ি সেই জায়গাতে শিফট হয়ে গেছে, এরকম নানা বিষয় তো আমরা আমাদের পডকাস্টেও উঠে এসেছিল যখন প্রথম আমরা সব প্রশ্ন চলবে চালু করি। উজ্জয়িনী হালিম বলেছিলেন যে মহিলারা কেন আরো বেশি বিপন্নতার মধ্যে রয়েছেন। তো এখানে কি হচ্ছে, একই চিত্র দেখলাম যে প্রচুর সংখ্যক মহিলা, এবং আরো বড় কথা সংখ্যালঘু মহিলারা এসে দাঁড়িয়েছেন। এবং এই যে প্রশাসনিক কাজ যারা করছে, সব থেকে দুঃখের বিষয় তাদের মধ্যে একটা ভীষণ রকম জাতিগত বিদ্বেষের ছাপ কিন্তু রয়েছে, এবং তাদেরও ধারণা যে এই যারা এসে আজকে দাঁড়িয়েছেন এটা এদের ম্যাক্সিমাম অংশ বাদ যাবে, এবং তারা সেটা মানে মুখ ফুটে সেটা বলছেন। এটা সব থেকে আরো আজকে যে দুর্ভাগ্যজনক। ভারতবর্ষের যে পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে, যে তারা বলছেন যে নাম বাদ চলে যাবে, 2/3 নাম বাদ চলে যাবে, 2/3 নাম বাদ চলে যাবে, মানে এটা তারা স্পষ্টাস্পষ্টি বলে দিচ্ছেন রাস্তার মোড়ে দাঁড়িয়ে। তিনি ওই একজন দায়িত্বপ্রাপ্ত বিএলও বা কোনো এক লেভেলের অফিসার, গলায় কাঠ ঝোলানো। হ্যাঁ এই দেখো, এটা যদি এটা আমি পরিস্থিতি। তোমাকে বলছি, এটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কোনো একটা মানে সাক্ষাৎকারে বলেছিলেন এনআরসি হুম নিয়ে যে যখন হুম কোনো নিচু তলার আমলার কাছে, সরকারি আমলার কাছে মানে প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা চলে যায়, যদি কোনো ক্ষেত্রে চলে যায়, মানে যেখানে সে হুম হুম। আর কি হাতে মাথা কাটতে পারে আর কি, যে তুমি হ্যাঁ নাগরিক হ্যাঁ কিনা, ঠিক আছে তোমার ভোটাধিকার আছে কিনা সেটা আমার ডিসক্রিশনের উপর নির্ভর করবে, এইরকম হলে জিনিসটা ভয়ানক হয়ে যায় আর কি। মানে সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি, যে তখন হ্যাঁ মানুষের হ্যাঁ মধ্যে একটা হ্যাঁ ক্ষমতার ইয়ে চলে আসে আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে অন্ধতা আমরা চলে আসে। বলি যে এই যে ক্ষমতার যে হায়ারার্কি ব্যাপারটা খুব খারাপ, কিন্তু আবার এই সব যখন ঘটে তখন মনে হয় যে না, লোকের মানুষের নিজের নিজের এখতিয়ারের মধ্যে থেকে কথাটা একটু বলা উচিত। মানে এইরকম সংকটময় পরিস্থিতি হলে তো নানা রকম এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, তখন আবার এই মনে হয় যে না, এই কথা বলার অধিকারটা তোমার নেই। যেমন নির্বাচন কমিশনেরও এখতিয়ার নেই নাগরিকত্ব যাচাই করার, ঠিক সেরকমই একজন সাধারণ তুমি একজন প্রশাসনিক দায়িত্ব পেয়েছো মানে তুমি বলতে পারো না যে 2/3 নাম বাদ চলে যাবে। তো এই হচ্ছে পরিস্থিতি, এইটা একটা কেন্দ্রের পরিস্থিতি, এমন কয়েক হাজার কেন্দ্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে। সেসব কেন্দ্রে কি পরিস্থিতি, আমি আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আমরা দেখলাম যে অক্সিজেনের নল নাকে নিয়ে 70 বছরের বৃদ্ধ যাচ্ছেন কেন্দ্রে, এবং তিনি আলটিমেটলি আর তিনি সার্ভাইভ করতে পারছেন, এতটাই খারাপ পরিস্থিতি। তো নানা রকম ভাবে মানে নিয়মের ফাঁস এবং প্রতিনিয়ত নিয়ম বদলানো, সব মিলিয়ে পরিস্থিতি, মানে এই রকম পরিস্থিতিতে বোধহয় ভারতীয় গণতন্ত্রে ভারতীয় নাগরিকরা কখনো পড়েনি, আমার যতদূর ধারণা। আচ্ছা, তো এসআইআর নিয়ে আমরা বেশ খানিকটা আলোচনা করলাম আমাদের এই নিয়ে আমাদের নাগরিক.নেট এর সাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত নানা রকম কাজ আছে। আমরা দর্শকদের বলবো সেগুলো আপনারা একটু দেখুন। আহ, নানা রকম অজানা দিক আপনারা জানতে পারবেন বলে আমরা আশা করি। তো আরেকটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট খুব সম্প্রতি ঘটেছে পশ্চিমবঙ্গে, যে অনেক দিন পর এত বড় একটা আন্দোলন এত ব্যাপক আকারে হচ্ছে, সেটা হচ্ছে আশা কর্মীদের আন্দোলন। আমি সেইটা নিয়ে আবার একটু অর্কর কাছে যাব। তো অর্ক, তুমি যদি একটু ছোট করে সংক্ষিপ্ত আকারে আমাদের বলো যে এটা কি নিয়ে মানে আশা কর্মীদের আন্দোলনের কারণটা কি, এদের এদের মানে মূল দাবিটা কি, এবং এটা কোন দিকে এগোচ্ছে। এবং হয়তো দর্শকরা জানতে আগ্রহী হবে যে এই গোটা আন্দোলনটা কারা সংগঠিত করেছেন, এবং তারা কি চাইছেন। যদি তোমার এটা জানা থাকে যে তারা কি চাইছেন, কোন আন্দোলনের অভিমুখ কি, তাহলে আমাদের একটু যদি বলো। হ্যাঁ, বাল্মীকি আশা কর্মীদের এই বিষয়ে আসার আগে জাস্ট এক লাইন বলে নি, কারণ বলে রাখাটা দরকার। সেটা হচ্ছে যে আমি নাগরিক.নেট এর একজন অংশ হিসেবে নই, নাগরিক.নেট এর পডকাস্টের একজন শ্রোতা হিসেবে আমি খুব এনজয় করেছি জহর সরকারের সঙ্গে প্রতীক যে আলোচনাটা করেছেন, এবং সেইটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এবং আমি আমাদের শ্রোতাদের প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে জহর সরকার একটা অসাধারণ আলোচনা করেছেন, প্লিজ এটা আপনারা শুনবেন। আশা কর্মীদের আন্দোলনটা কিন্তু একদম একদম অর্গানিক একটা আন্দোলন। এবং সত্যি কথা বলতে আমরা নিজেদের মধ্যে যখন কথা হচ্ছিল আমি বলছিলাম বারবার করে যে উম, অনেক অনেক দিন বাদে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা একটা এরকম শ্রমিক আন্দোলন দেখলো, যেখানে
শ্রমিকরা তারা আন্দোলন করছেন এবং সমস্ত মেইন স্ট্রিম মিডিয়ার তারা জায়গা দখল করে রাখছেন। এটা একটা দুর্দান্ত বিষয়, কারণ সত্যি কথা বলতে আন্দোলনের যে মধ্যবিত্ততা তার বাইরে বেরোনোর জন্য এটা হয়তো খুব জরুরি ছিল। আশা কর্মীদের এই আন্দোলনের মোদ্দা দাবিটা হচ্ছে তাদের মাইনে বাড়াতে হবে। তারা যেই টাকা মাইনে পান সব মিলিয়ে 1,000-5,000 টাকা পান, এবং যেটা আরেকটা খুব ইন্টারেস্টিং হচ্ছে তারা 12 মাস কাজ করে 10 মাসের মাইনে পান, এবং তাদেরকে বহুভাবে তাদের টাকা কাটা হয়। এবং মানে এটা তো আমরা প্রত্যেকেই জানি যে আশা কর্মীরা আমাদের যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিন্তু একদম তারা ধরে রাখেন। তারাই কিন্তু গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার সব। এবং এটাও নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই মনে আছে, করোনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কিন্তু করোনা যোদ্ধা বলেছিলেন। সেই আশা কর্মীদের বাড়িতে তারা যে মাইনে পান সেই টাকায় আসলে হাঁড়ি চড়ে না, এরকম হচ্ছে তাদের পরিস্থিতি। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ক্ষোভ ছিল, এবং তারা আশা কর্মীদের একাধিক সংগঠন রয়েছেন, কিন্তু প্রায় 90-95% আশাকর্মী পশ্চিমবঙ্গের, তারা যে সংগঠনের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন, এটা একটি বামপন্থী ট্রেড ইউনিয়ন। অল ইন্ডিয়া ইউটিইউসি, AIUTUC, আগে যাদের নাম ছিল ইউটিইউসি লেনিন সরণি, সেই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের অন্তর্গত। এবং এর নেত্রী ইসমা তারা খাতুন, তার সঙ্গেও আমরা কথাবার্তা বলেছি এই পর্বে। তারা কিন্তু কিছুদিন আগে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মানে এবারেরটা নয়, তার কয়েকদিন আগে। এবং পুলিশ খুব একটা প্রস্তুত ছিল না। পুলিশের ধারণা ছিল যে কয়েকশো বা হাজার খানেক, হাজার দেড়েক আশাকর্মীর জমায়েত হবে, পুলিশের সেই রকম প্রস্তুতি ছিল। তো তারা তখন করেছিলেন এই ব্যারিকেড ট্যারিকেড ভেঙে একেবারে তারা স্বাস্থ্য ভবনের ভেতরে ঢুকে গিয়েছিলেন। এবং আরেকটা যেটা মনে রাখতে হবে, প্রায় মাসখানেকের কাছাকাছি হতে চললো আশা কর্মীরা কিন্তু ধর্মঘট করছেন, এবং জেলায় জেলায় তারা ধর্মঘট করছেন, তারা নানা রকম ভাবে আন্দোলন করছেন, তাদের দাবি কোনোভাবেই মানা হচ্ছে না। তো কয়েকদিন আগে তারা যখন স্বাস্থ্য ভবন এরকম ভাবে ঢুকে গিয়েছিলেন, সেটাও খুব বড় নিউজ হয়েছিল যে পুলিশ সামলাতেই পারেনি, পুলিশ বুঝতে পারেনি যে হাজার হাজার আশা কর্মী তারা জমায়েত হয়ে যাবেন। সেই দিনকে তাদেরকে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে 21 তারিখে আহ আবার আসতে বলা হয়, 21 তারিখে তারা আলোচনা করবেন। 21 তারিখে তারা কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযান করবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন। যেটা খুব অদ্ভুত একটা ঘটনা ঘটলো, 20 তারিখ রাত থেকে জেলায় জেলায় আশা কর্মীদেরকে আটক করা শুরু হলো, তাদের নেত্রীদেরকে আটক করা শুরু হলো। তাদের বাড়ি বাড়ি গিয়ে শাসক দলের যে স্থানীয় নেতারা তারা হুমকি দিলেন, স্থানীয় পুলিশ তাদের হুমকি দিলেন যে কলকাতায় যাওয়া যাবে না। আমি এরকম অন্তত 22টা ঘটনার কথা নিজে জানি, তার বাইরেও আরো এরকম ঘটনা ঘটতে পারে। এবং সবচাইতে যেটা মানে অদ্ভুত ঘটনা, পরদিন তারা যখন মানে ট্রেন ধরতে যাচ্ছেন কলকাতায় আসবেন বলে, তাদেরকে ওই প্ল্যাটফর্মে আটকে দেওয়া হলো। আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, মেদিনীপুরে, বেলদায় তাদেরকে আটকে দেওয়া হলো। কিছু কিছু এই জায়গায় এরকম হচ্ছে তারা ট্রেনে উঠে পড়েছেন, সেই ট্রেন থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। আশা কর্মীরাও ছাড়ার পাত্রী নয়, কারণ তাদের এটা পেটের ব্যাপার, তাদের ওই মজুরিতে দিন চলে না। তারা সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এবং তারপরে যে একটা অংশ কলকাতায় এসে পৌঁছলেন, কেমন নক্কারজনক ঘটনা, তাদেরকে হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে আর বেরোতে দেওয়া হচ্ছে না, সেখানে তাদেরকে আটকে দেওয়া হলো। এবং তাদেরকে টয়লেট ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না, আশা কর্মী দিদিদের, মহিলাদেরকে, যারা আমাদের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। এবং তারপরে যেটা হলো, স্বাস্থ্য ভবনের সামনে কয়েক যারা এলেন তারা বিক্ষোভ করলেন, আর ওই হাওড়া শিয়ালদা থেকে বেশ কয়েক হাজার আশা কর্মী তারা মিছিল করতে শুরু করলেন। সেই মিছিল ধর্মতলায় গিয়ে পৌঁছলো। এবং এর মধ্যে একটা খুব অদ্ভুত ঘটনা, এবং সেটা খুবই লজ্জাজনক, এই ইসমা তারা খাতুন যার কথা আমি বললাম, আশা কর্মী ইউনিয়নের নেত্রী, তার যে বাড়ি হাওড়ার শিবপুরে তিনি থাকেন, সেই বাড়ি পুলিশ কর্ডন করে রেখেছিল। এবং AIUTUCর যে দফতর, সেই দফতরও পুলিশ আসলে কর্ডন করে রেখেছিল। এবং সেখান থেকে এই ইসমা তারাকে একসময় পুলিশ তুলে নিয়ে যায়, তখন আশা কর্মীরাই তাকে ছাড়িয়ে নেন। কিন্তু শেষ পর্যন্ত এর ফলে যেটা হলো, এটা একটা ন্যাশনাল নিউজে পরিণত হলো। আমি মনে করতে পারছি না বাল্মীকিদা যে শেষ কবে পশ্চিমবঙ্গে এইরকম একটা শ্রমিক আন্দোলন যেটা আসলে একটা ন্যাশনাল নিউজে জায়গা পেয়েছে। আশার আন্দোলন করছেন, তাদের দাবি এখনো সম্পূর্ণ যে মানা হয়েছে তা নয়, তবে সম্ভবত রাজ্য বাজেটে তারা আশা করছেন তাদের জন্য ভালো কোনো খবর থাকবে। আচ্ছা, আমরা আশা করি যে আশা কর্মীদের আন্দোলন সফল হোক এবং তারা তাদের দাবি দাওয়া আদায় করে নিতে সফল হবেন। আচ্ছা, এবারে তাহলে আমরা অর্কর থেকে সম্বিতদার কাছে চলে যাব। তো সম্বিতদা, আহ, এই এসআইআর এর সূত্র ধরেই রাজ্য রাজনীতি নিয়ে একটা জেনারেল প্রশ্ন করছি। তো মমতা বনাম ইডি,
এই যে পুরো জিনিসটা চলছে, একজন মানে দুটো সাংবিধানিক পদ, একটা 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 মুখ্যমন্ত্রীর, আর একটা হচ্ছে ইলেকশন নির্বাচন কমিশনের। তো এই যে গোটা সংঘাতটা, এটাকে তুমি কিভাবে দেখছো? এটা কি এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখছো, নাকি এটা একটা ক্ল্যাশ অফ পার্সোনালিটিস, এবং এর সামগ্রিক প্রভাব রাজ্য রাজনীতিতে এবং আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে পড়তে চলেছে বলে তোমার মনে হয়? আহ দেখো বাল্মীকি, এটাকে দুভাবে দেখা যায়। একটা হচ্ছে যে একটা প্রশাসনিক দিক থেকে যদি আমরা দেখি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গর্হিত অপরাধ করেছেন। কারণ আহ, একজন সাংবিধানিক প্রধান হিসেবে, যদিও তিনি দাবি করেছেন তিনি সাংবিধানিক প্রধান হিসেবে সেখানে যাননি, কিন্তু তিনি একটি সাংবিধানিক পদে রয়েছেন, একজন মুখ্যমন্ত্রী। তিনি একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যখন রেড করছে সেইখানে পৌঁছে যাচ্ছেন, এবং সেখান থেকে শুধু পৌঁছে যাচ্ছেন নয়, সেখান থেকে কিছু নথি নিয়ে তিনি বেরিয়ে আসছেন, ডিভাইস নিয়ে বেরিয়ে আসছেন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বেরিয়ে আসছেন। সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা কখনো হতে পারে না, এবং যেটা নিয়ে পুরো মামলাটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং সুপ্রিম কোর্ট সময় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং পশ্চিমবঙ্গ সরকারকে, এবং তাদেরকে রিপ্লাই করার জন্য। এবং ইডি অবশ্যই জানিয়েছে যে তারা সেখান থেকে কিছুই আহ, বাজেয়াপ্ত করে আনেনি, কোনো নথি বাজেয়াপ্ত করে আনেনি। এবং সেটা একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেটা চলবে, যে কি শাস্তি হবে, কি শাস্তি হওয়া উচিত, সেই সব নিয়ে সওয়াল জবাব চলবে। সেইটা একটা দিক। এবং আমরা যদি সাধারণভাবে দেখি, সেটা আমরা বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত অন্যায় একটি কাজ করেছেন। কিন্তু যদি আমরা রাজনৈতিকভাবে দেখি, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটি করেছেন, তাতে তার দলের কর্মীদের কিন্তু মনোবল তিনি বাড়িয়ে দিয়েছেন। এবং তিনি যে কাজটা করেছেন সেটা আমরা দেখেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন আহ, উম, যে উদ্দীপনায় বা যে তেজের সঙ্গে আন্দোলন করেছেন, এবং বিভিন্ন ঘটনাস্থলে পৌঁছে গেছেন, সেখানে গিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছেন, সেসব আমরা দেখেছি। এবং সেই রূপটাই আমরা আবার দেখলাম, যে একজন বিরোধী দলনেত্রী হিসেবেই যেন তিনি এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললেন, এবং সেটা তার দলের লোকেদের কাছে কিন্তু খুব উদ্দীপনার একটা ব্যাপার হয়েছে। তাতে দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে যে দুর্নীতি হয়েছে, যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তো কিছু সত্যতা আছে বলে আমরা বুঝতে পারছি, যখন তদন্তে বিভিন্ন রকমের তথ্য উঠে আসছে। সেটা এর আগেও কোর্টেও আদালতেও এই নিয়ে অনেক সওয়াল জবাব হয়েছে, সেই সব কয়লা কেলেঙ্কারি হোক বা বালি কেলেঙ্কারি হোক, এবং তাতে অভিযুক্তরা গ্রেপ্তারও হয়েছেন, কেউ কেউ জিজ্ঞাসাবাদ হয়েছে। আহ, কিন্তু সেই দুর্নীতির ইস্যুটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ডাইলিউট করে দিতে পেরেছেন, এবং যার জন্য তুমি একটা জিনিস খেয়াল করবে, যে ইডির এই ঘটনার পরে কিছুদিন একটা উত্তেজনা ছিল, এবং সেটা কিন্তু আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে। কারণ আমরা এটা বারবার দেখেছি, যে যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সত্যি ইডি বা সিবিআই হানা দিয়ে একটা বিশাল কিছু রিকভার করে না নিয়ে আসছে, বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কোনো দুর্নীতিতে অভিযুক্ত করা যাচ্ছে এবং তার সপক্ষে বড় কোনো প্রমাণ নিয়ে আসা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বেকায়দায় ফেলা যাবে না। এবং ইডি সিবিআই যে ধরনের তদন্ত করে এসছে এতদিন ধরে, তার যে কোনো ফল আমরা দেখতে পাইনি, সেটা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। এবং তারা মনে করেন যে এটা পুরোটাই একটা আই ওয়াশ। এবং কেউ কেউ এটাকে বামেরা বিশেষত, বাম সমর্থকেরা বিশেষত, এটাকে বিজেপি এবং তৃণমূলের সেটিং হিসেবে দেখে, যে মাঝে মাঝে ইডি এসে একটু জিজ্ঞাসাবাদ করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবে, ডাকবে, ইত্যাদি ইত্যাদি হবে, তৃণমূল নেতাদের গ্রেপ্তার করবে, কিছু তল্লাশি হবে, এবং তারপরে আবার সব ধামাচাপা পড়ে যাবে। এবং সেটা স্বাভাবিক, যে আমরা দেখছি এটাই হয়ে আসছে। আহ, তার ফলে কিন্তু সাধারণ মানুষেরও এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে কিন্তু তেমন কোনো আহ, আস্থা নেই বা বিশ্বাস নেই, সেটা কিন্তু পরিষ্কার। এবং যার জন্য এই ধরনের ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব একটা মানে বাজে কাজ করে ফেলেছেন, সেটা কিন্তু সাধারণভাবে মানুষজন মনে করছেন। বিজেপি কর্মী সমর্থক নেতারা তারা অবশ্যই এটার বিরুদ্ধে সরব হয়েছেন, যার সেটা আমরা দেখেছি। কিন্তু যেটা আমি বললাম, যে এটা কিন্তু ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। আচ্ছা, আমার আমার এখানে একটা প্রশ্ন আছে, যে তুমি বললে যে মানে মানে পিওরলি ডেভিলস অ্যাডভোকেট পয়েন্ট অফ ভিউ থেকে একটা না, দুটো প্রশ্ন আছে।
প্রথম প্রশ্নটা হচ্ছে, তুমি যে বলে যতক্ষণ না মমতা ব্যানার্জির বাড়ি থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি তল্লাশি চালিয়ে কোনো বড় কিছু আবিষ্কার করছে। তো তৃণমূল কংগ্রেসের অলমোস্ট রাইট, মমতা ব্যানার্জি রাইট হ্যান্ড ম্যান ছিলেন, 2 নম্বর বলা চলে এক সময় পার্থ চট্টোপাধ্যায়। তো পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত মানে বান্ধবী বলা চলে, তার বাড়ি থেকে প্রায় 20 কোটি টাকা ক্যাশ পাওয়া গেল। তদন্ত হলো, পার্থবাবু জেলে গেলেন, সে তদন্তের কোনো, সরি, প্রতীক কিছু বলছে। হ্যাঁ, 50 কোটি, 20 কোটি না। 50 কোটি। আচ্ছা, হ্যাঁ মানে যাক তুমি তো আরেকটু একটা, বলুন। হ্যাঁ তো 50 কোটি টাকা পাওয়া গেল। তো পার্থবাবু জেলে গেলেন, তদন্ত কতটা এগোলো কতটা এগোলো না সেটা এখনো পরিষ্কার নয়। তো উনি জামিন পেয়ে আবার মানে ফিরে এসেছেন, স্বমহিমায় হয়তো ফেরেননি, তিনি হয়তো তার মানে যে রাজনৈতিক পদে ছিলেন সেই পদে নেই, কিন্তু তিনি তিনি তো বেরিয়ে চলে এসেছেন। তো এতে তৃণমূল কংগ্রেসের উপর কি অভিঘাত এসেছে? বরং আমরা এর আগেও দেখেছি যে মানে এই প্রথম নয় যে আর্থিক দুর্নীতির অভিযোগ কোনো মুখ্যমন্ত্রীর উপর উঠেছে। আমরা এর আগে দেখেছি ইডি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে আহ, মানে বহুদিন দীর্ঘদিন পিএমএলএ তে জেলে বন্দি করে রেখেছিল। হুম। যদিও আপ হেরে গেছে, কিন্তু সেটা যে এই আর্থিক দুর্নীতির কারণেই হেরেছে এ কথা বলা চলে না। বিভিন্ন অন্যান্য একাধিক কারণ আছে যে কারণে এখন হয়তো বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে। তো এইটা একটা বিষয়। তো কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় উপর যদি কোনো এই ধরনের অভিযোগ ওঠে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি গ্রেপ্তার হন, তার যা প্রবল রাজনৈতিক জনপ্রিয়তা, তাতে তোমার কি মনে হয় তার আদৌ কোনো এফেক্ট পড়তে পারে সেরকম? বরং উল্টো, বরং তিনি ভিকটিম হিসেবে মানুষের সহানুভূতি পাওয়ার সম্ভাবনা বেশি, যে ওনাকে ফাঁসানো হয়েছে জিনিসটাতে। হ্যাঁ, সেটা অবশ্যই। আমি সেটা বলছি যে এই এই দিক থেকে বলছি, সেটা তুমি যেভাবে বলছো সেটার একটা অভিজ্ঞতা ওরকম ভাবে হতেই পারে, এবং সেটাই হওয়াটা স্বাভাবিক। যে এবং সেটার কারণ আবার একই জায়গায় আমি যাব, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের উপর মানুষের আস্থা যে একেবারে উঠে গেছে, তার ফলশ্রুতিতেই কিন্তু এই ধরনের অভিজ্ঞতা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যদি সত্যি ইডি বা সিবিআই রেড করে এবং সেখান থেকে কিছু নিয়ে আসে, মমতা কিন্তু ভিকটিম কার্ড তিনি খেলতে পারবেন। সেটাই হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, এইটা বারবার প্রমাণিত হয়েছে যে তৃণমূল কংগ্রেসের তো বহু নেতা মন্ত্রী, তুমি পার্থ চট্টোপাধ্যায়ের কথা বললে, অনুব্রত মণ্ডল আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে, মদন মিত্র আছে, তুমি প্রচুর নাম এক এক করে বলে যেতে পারবে যারা জেল খেটে এসেছেন। কিন্তু তাতে করে, এবং এবং নারদা স্টিং অপারেশন যেটা হয়েছে, তাতে আমরা বহু নেতাদের দেখেছি যে বিরোধী তারা নিজেরা, দলনেতাকেও দেখেছি, বিরোধী দলনেতাকেও দেখেছি। বিরোধী দল থেকেও দেখেছি, শুভেন্দু অধিকারীকেও দেখেছি। কিন্তু তাতে তার প্রভাব কিন্তু ইলেকশনে পড়েনি। আমরা এই 2011-র পর থেকে সারদা, নারদা, শিক্ষক দুর্নীতি, কয়লা দুর্নীতি, রেশন দুর্নীতি, মানে নাম করে, মানে বালি পাচার, গরু পাচার, এইসব বিভিন্ন দুর্নীতির ঘটনা আমরা কিন্তু জানি। এবং তাদের কিছু কিছু ক্ষেত্রে সাধারণ মানুষ যদি এফেক্টেড নাও হয়, আমি যদি শিক্ষক নিয়োগের দুর্নীতির কথাই বলি, তাতে বহু সাধারণ মানুষ ইম্প্যাক্টেড হয়েছেন, তাদের পরিবার ইম্প্যাক্টেড হয়েছে, কিন্তু তার প্রভাব কিন্তু আমরা নির্বাচনে দেখিনি। কাজে আমি সেটাই বলার চেষ্টা করছি যে যতক্ষণ না পর্যন্ত একটা দুর্নীতির অভিযোগ একজন মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছে যাবে এবং সেখান থেকে মানে তেমনই কংক্রিট একটা প্রমাণ আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার ইলেকট্রাল কোনো ইম্প্যাক্ট হবে না। তুমি অরবিন্দ কেজরিওয়ালের কথা বললে, আমি একটা ছোট্ট এখানে জাস্ট যোগ করতে চাই যে অরবিন্দ কেজরিওয়াল হয়তো শুধুমাত্র এই দুর্নীতির জন্য তার সরকার পড়ে যায়নি, কিন্তু এইটাও একটা বড় কারণ যে বিজেপি বা কেন্দ্রীয় সংস্থাগুলো তারা কিন্তু এটা প্রমাণ করতে পেরেছে। একটা পারসেপশন তৈরি, আমি যদি ধরেও নিই যে হ্যাঁ এখনো অভিযোগ পুরোপুরি প্রমাণ হয়নি ইত্যাদি ইত্যাদি, কিন্তু যে দুর্নীতি বিরোধী আন্দোলনের থেকে আপের জন্ম, এবং সেই যে ওটা অন্য রকমের সরকার দেওয়ার প্রতিশ্রুতি অরবিন্দ কেজরিওয়াল দিয়েছিলেন, সেইখান থেকে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ইমেজটাকে টার্নিশ করা গেছে, এবং তারও একটা বড় ইম্প্যাক্ট কিন্তু এই দিল্লি নির্বাচনে পড়েছে, যার ফলে আপকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কাজেই এইটাও কিন্তু একটা বড় কারণ যে আহ, যতক্ষণ না পর্যন্ত একজন নেতা বা মুখ্যমন্ত্রী তিনি অভিযুক্ত হচ্ছেন এবং তার ঘর থেকে কিছু বার করা হচ্ছে বা প্রমাণ পাওয়া যাচ্ছে, টাকা উদ্ধার হচ্ছে ইত্যাদি, যদি এরকম হয়, তবে কিন্তু একটা প্রভাব পড়তে পারে।
আচ্ছা, আমি এটা ছোট্ট করে আরেকটা জাস্ট এটা মানে শেষ করার জন্য এই টপিকটা, হুম সেটা হুম হচ্ছে যে হুম এই আবার ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বলছি যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, যারা তৃণমূলের সমর্থক, তারা বলছে সব দুর্নীতি টুর্নীতির মানে তদন্ত আসলে পুরোটাই ভাঁওতা। আসল যেটা ইডি করতে এসেছিল সেটা হচ্ছে যে আইপ্যাক যেহেতু তৃণমূলের সমস্ত নির্বাচনী কর্মকাণ্ড সামলায়, ঠিক আছে, তাদের সমস্ত স্ট্র্যাটেজি প্ল্যানিং এক্সিকিউশন সমস্ত কিছুর পেছনে যেটা কর্পোরেট বডি আছে যেটা আইপ্যাক, হ্যাঁ, তো তাদের থেকে তথ্য চুরি করে, মানে তদন্তের নামে তাদের তথ্য চুরি করে একটা নির্বাচনী অ্যাডভান্টেজ দেওয়ার জন্য তারা এই কাজটি করে। তো এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য হয়ে সেখানে যেতে হয়, নয়তো অবশ্যই তৃণমূল তাদের চোখে তৃণমূল তো সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত একটা দল। তো তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তদন্তে তারা ডরায় না। হুম। এটাকে তুমি হ্যাঁ, কিভাবে দেখছো? না এইটাই তো বিশ্বাসযোগ্য করাটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, যে ইডি যেটা করতে এসেছিল, আমরা যদি ধরেও নিই যে ইডি একটা কোনো টিপ পেয়েছে, সেই টিপ পেয়ে সেখানে একটা হানা দিয়েছিল, তল্লাশি চালিয়েছে, সেটা যদি আমরা ধরেও নিই, কিন্তু যে পারসেপশনটা তৈরি করা গেল এবং খুব বিশ্বাসযোগ্য ভাবে তৈরি করা গেল, সেটা হচ্ছে ইডি এই নির্বাচনের আগে একটা 2021-এর মামলা সম্ভবত, সেইখানে হঠাৎ করে আইপ্যাক এর যোগ পাওয়া গেল এবং আইপ্যাক এর অফিসগুলোতে এবং তার যে শীর্ষ কর্তা তার বাড়িতে হানা দেওয়া হচ্ছে, নির্বাচনের আগে করা হচ্ছে। এটা আর কোনো মানেই নেই যে এখান থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা সেইটাকে হাতাতে এসেছে। এবং তাদের যে স্ট্র্যাটেজি, আমরা সবাই জানি যে আইপ্যাক সেই স্ট্র্যাটেজি তৈরি করে, এবং এই প্যাকটাই ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসকে মোটামুটি চালিত করছে এই মুহূর্তে। যা যা হচ্ছে, এই আশা কর্মীদের আন্দোলনের কথা অর্ক বলছিল, আহ, তারও যে মেকানিজমটা যেভাবে আটকানোর চেষ্টা হয়েছে ইত্যাদি ইত্যাদি, সেটাও তার পিছনে আইপ্যাকের কৌশল রয়েছে। তো এই যে কৌশলগুলো সেইটা চুরি করতে এসেছে, সেইটা সত্যি হোক না হোক, সেই পারসেপশনটা তৈরি করা গেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব সফলভাবে করেছেন। সেটা খুব প্রত্যাশিত। কাজে কি সত্যি মিথ্যে আমরা সত্যিই জানি না, কিন্তু বিশ্বাসযোগ্যতা যেহেতু নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ওপরে মানুষের, এবং নির্বাচনের আগে একটা পুরোনো মামলায় হঠাৎ করে আইপ্যাক কে যোগ করে তার অফিসে হামলা করা, হানা দেওয়া হলো, তল্লাশি করা হলো, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইনফারেন্সটা টানছেন যে তারা চুরি করতে এসেছিল। কি সত্যি কি মিথ্যে আমরা জানি না, কিন্তু একটা রাজনৈতিক নাটক তৈরি হয়ে গেল, এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেভারে গেল। আপাতত আমরা সেটাই দেখছিলাম, বিজেপি এই নিয়ে আর কোনো তেমন উচ্চবাচ্য করছেন। আচ্ছা। আহ, হ্যাঁ, খুবই চিত্তাকর্ষক পশ্চিমবঙ্গের রাজনীতি, কখনোই দেশ নেভার আ ডাল ডে। তো আমি এবারে প্রতীকের কাছে চলে যাব। প্রতীক, তোমার ফিল্ডে নামছি, সেটা হচ্ছে ক্রিকেট। তো ক্রিকেট এবং ক্রিকেটের সাথে যে রাজনীতির সম্পৃক্ততা, এবং বিশেষ করে 2014-র পরে যেভাবে ক্রিকেট বোর্ডকে দখল করে নিয়েছে একটি বিশেষ রাজনৈতিক চিন্তা চিন্তা ভাবনা, এবং সেই ক্রিকেটটাকে তারা তাদের রাজনৈতিক যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য ব্যবহার করছে দেশের জনপ্রিয়তম একটা খেলাটিকে। তো এইখানে যে ওয়ার্ল্ড T20 থেকে বাংলাদেশ বাদ গিয়েছে, এই নিয়ে তুমি যদি আমাদের কিছু বলো, এটা গোটা বিষয়টা কি, এবং এর রাজনৈতিক ইম্প্যাক্ট কি, এবং এর মানে ক্রিকেটে এর কি ইম্প্যাক্ট? বলতে গেলে প্রথমেই বাংলাদেশের কথা না বলে অন্য যে খবরটা দিতে হবে, ঘটনাটা এই কয়েক ঘন্টা আগে ঘটেছে। সেটা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান, তার নাম হচ্ছে মহসিন নাকভি, তিনি পাকিস্তানের মন্ত্রিসভার সদস্যও বটে। মহসিন নাকভি মিডিয়াকে বলেছেন, আমি একদম মানে তোর বলা কথাগুলো, এই শব্দগুলো বলছি, হোয়াট আইসিসি হ্যাজ ডান টু বাংলাদেশ ইজ আনফেয়ার। আইসিসি বাংলাদেশের সঙ্গে যেটা করেছে সেটা অন্যায়। উই স্ট্যান্ড বাই দেম, আমরা তাদের পিছনে দাঁড়াচ্ছি। উই আর ওয়েটিং ফর আর প্রাইম মিনিস্টার টু রিটার্ন, আমরা আমাদের প্রধানমন্ত্রী এখন দেশে নেই, তার ফেরার অপেক্ষায় আছি। And if the Pakistan government decides, we will also pull out of the T20 World Cup. যদি প্রধানমন্ত্রী যদি পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরাও T20 ওয়ার্ল্ড কাপ থেকে নাম প্রত্যাহার করবো। লেট আইসিসি দেন লুক ফর আ 22nd টিম। মানে 20 দলের বিশ্বকাপ ইতিমধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে তার জায়গায় স্কটল্যান্ডকে ঢোকানো হয়েছে, আমরাও নাম প্রত্যাহার করবো। আপনারা 22তম হওয়ার কারণ, এখন র্যাঙ্কিং ফ্যাঙ্কিং যেরকম আছে, কোয়ালিফাইং স্টেজ যেগুলো খেলা হয়েছিল অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে, যারা আইসিসি পূর্ণ সদস্য নয় তাদের মধ্যে, তাতে পাকিস্তান
যদি না থাকে পাকিস্তানের জায়গায় সম্ভবত উগান্ডা আর কি। এইবারে আমাদের এই খেলাধুলা ঠিক করতে হবে, ধরুন অভিঘাতটা ঠিক কি। আর ব্যাপারটা হচ্ছে যে এইটা আমাদের নাগরিক নজরুলের যে প্রথম পর্বটা, তাতেও এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সদ্য সদ্য মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে মানে বিসিসিআই বলেছে বলে কেকেআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর ঘটনা হচ্ছে যে গোটা ব্যাপারটা এই যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে, বাংলাদেশ কিন্তু বলেনি আমরা বিশ্বকাপ খেলবো না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের ভারতে গিয়ে খেলা আমাদের নিরাপত্তার পক্ষে ভালো নয় আমরা মনে করছি। অতএব আমরা ভারতে খেলবো, আমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় দিয়ে দেওয়া হোক। এইটা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি। এবার আইসিসি, বিশ্ব ক্রিকেট এমন সংস্থা, তারা বলছে যে আমরা আমাদের যে নিরাপত্তার দল আছে যারা এগুলো দেখা পরীক্ষা নিরীক্ষা করে, তারা পরীক্ষা করে দেখেছে যে তোমাদের দলে ভারতে খেললে কোন রকম নিরাপত্তার মানে কোনো কারণ নেই, অতএব তোমাদের ভারতেই খেলতে হবে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে আমাদের যে সরকার স্বাভাবিকভাবে এই বিদেশে খেলা না খেলা, দেশে খেলবে না খেলবে, এই সিদ্ধান্ত সব দেশেই সরকারই নয়, আমাদের দেশের সরকার। আমাদের দেশের সরকার বলেছে যে না, সেই অনুমতি দেবে, শুধু আমরা খেলতে পারবো না। এটা হচ্ছে ঘটনা। হ্যাঁ, এইবার ব্যাপারটা হচ্ছে যেটা বুঝতে হবে এখানে, এবার এটা নিয়ে এই বাংলাদেশকে, এবার তুমি যদি সোশ্যাল মিডিয়ায় যাও তুমি দেখবে যে মানে ভারতীয় ক্রিকেট সমর্থক সমর্থক যারা আছে তারা প্রচন্ড মানে ভালো হয়েছে বাংলাদেশ না খেললে খেলতে যায়, হ্যাঁ তারা হ্যাঁ এই সমস্ত কিছু, হ্যাঁ ওদেরই তো বাড়াবাড়ি, ওদের খেলতে আসতে কি হয়েছে এই সমস্ত বলতে চলছে। হ্যাঁ, তার সঙ্গে একই সঙ্গে বলা হচ্ছে যে হ্যাঁ ওদের ওখানে তো হিন্দুদের মেরে ফেলা হয়, একটা বাজে দেশ, খেলবে না হ্যান ত্যান। এইবার আমার একটা সোজা বক্তব্য হচ্ছে, এইটা আমি আমার যে নিজের এক্স হ্যান্ডেল আছে সেটা থেকে গত পরশু রাতে মোটামুটি এরকম সময় আমি পোস্ট করেছিলাম। আমি সকালবেলা উঠে দেখলাম যে পোস্টটা ভাইরাল হয়ে গেছে এবং আমাকে প্রচন্ড গালাগালি করা হচ্ছে। তার থেকে বেশি যায় না, ওইগুলো আমার সোশ্যাল মিডিয়া অভ্যেস আছে, আমি বিষয় না, বিষয়টা হচ্ছে কি গালাগালি করা হচ্ছে। সেগুলো যদি তুমি দেখো তাহলে দেখবে যে যেহেতু লোকে দেখেছে যে আমি বাঙালি, আমার প্রোফাইল থেকে বোঝা যায়, সেহেতু যে গালাগালটা করা হচ্ছে সেটা যে আমি যেহেতু বাঙালি, অতএব আমি বাংলাদেশের পক্ষে কথা বলছি। এবং আমি পোস্টটা কি করেছি, আমি পোস্টটা করেছিলাম যে একজন বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কেন সরিয়ে দিতে বলেছিল বিশেষ করে, যে একজন বাংলাদেশি ক্রিকেটার সে আমাদের এখানে খেলুক আমরা চাই না, কেন না ওখানে দীপু চন্দ্র দাস নৃশংসভাবে হত্যা করা হয়েছে, বলে একজন বাংলাদেশি ক্রিকেটার খেলুক আমরা চাই না। তাহলে আস্ত বাংলাদেশ দল, তার মানে 15-16 জন ক্রিকেটার, তারা আমাদের দেশে খেলুক এটা আমরা চাই। তো এটা এর কি জাতীয় যুক্তি এটা? হয় এটা চাই নয় ওটা চাই, একজন খেলুক সেটা চাই না, তুই ওকে অবাঞ্ছিত, ওকে বার করে দাও। এদিকে আমরা চাই গোটা দলটা খেলুক। গোটা দলটা যখন বলছে, ওদের বলছে না আমরা খেলবো না, হ্যাঁ, তখন সেটা নিয়ে আমাদের রাগারাগি, কেন খেলবে না, আলবাত খেলবে, তোমার খেলতে হবে। মানে এটা হচ্ছে সেই সুকুমারের কবিতা মতো হয়ে গেল, ভয় পেও না ভয় পেও না তোমার আমি মারবো না, সত্যি বলছি সত্যি করে তোমার সঙ্গে পারবো না। এবার কিন্তু কথা হচ্ছে সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে, এরকম হয়ে গেল ব্যাপার। এই হাস্যকর, এবার এই হাস্যকর ঘটনাটা এই ভারত ক্রিকেট বোর্ড ক্রিকেটের যুক্তি মেনে চলে না। মানে মানে রাজনৈতিক যুক্তি যদি তুমি বলো, আমি আগের যে পর্ব তাতেও এই কথাটা বলেছিলাম যে একটা ভারত সরকার থেকে কেউ বলেছে, হ্যাঁ, মানে বিসিসিআই এটা বলেছিল যে তিনি আজ পর্যন্ত বলেন কিন্তু ভারত সরকার, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বা পিএম তা থেকে কেউ একটা বলেছে লিখিত আকারে হোক বা মৌখিক ভাবে হোক যে ভাই বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক খারাপ, আমরা বাংলাদেশের কোনো সম্পর্ক রাখতে চাই না, অতএব বাংলাদেশি ক্রিকেট খেলতে দিও না। এবং কিন্তু সরকার থেকে কিছু বলা হয়নি। সত্যি তুমি যদি দেখো যে বিপি চন্দ্র দাসের তাছাড়া আরো হিন্দুদের উপর অত্যাচার, সেগুলো নিয়ে ভারত সরকার অসন্তোষ প্রকাশ করেছে। শুধু ভারত সরকার কেন, বিরোধী দলগুলো অসন্তোষ প্রকাশ করেছে। কলকাতা শহরেই একাধিক মিছিল হয়েছে, তারা ভারতে হয়েছে। এবার তারপরে সেটা নিয়ে ভারত সরকার অসন্তোষ প্রকাশ করেছে, বাংলাদেশ সরকার তার জবাব দিয়ে সব হয়েছে। বলে কিন্তু আমাদের এখানে যে বাংলাদেশের যে দূতাবাস, হ্যাঁ, সেইটা কি বন্ধ করে দেওয়া হয়েছে? হয়নি। হ্যাঁ, এবার ঢাকার সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক বজায় আছে। হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে আমাদের কোনো যুদ্ধ পরিস্থিতি নেই। পাকিস্তানের সঙ্গে আমাদের যে রাজনৈতিক টানাপোড়েনটা বহু বছর, 2008-এর সন্ত্রাসবাদী হামলা মুম্বাইতে, সেটার পর থেকে চলছে, বাংলাদেশের সঙ্গে তাও নেই। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় আছে, আমাদের এখানকার অনেক ব্যবসায়ী
গৌতম আদানি সহ তাদের ওখানে ব্যবসা রয়েছে, সেই ব্যবসাগুলো যথারীতি চলছে, তাতে কোনো অসুবিধা নেই। শুধু একজন ক্রিকেটার তাকে নাকি এখান থেকে সরিয়ে দেওয়া হলো, তার কারণ হচ্ছে যে বাংলাদেশে হিন্দু হত্যা হয়েছে। হ্যাঁ, এই কেস সরিয়ে দেওয়া হলো। আমি ঠিক আছে, কি করেছে, সরিয়ে দিস, বাংলাদেশ খারাপ দেশ, সব মানা গেল। তাহলে বাংলাদেশে খেলতে এলে জোরটা করতো কেন? এবং আইসিসি আজকে এবার এটা বললে, প্রথমে বললে যেটা বলা, বোর্ডের যারা মুখপাত্র হয়ে কাজ করেন আজকাল, যেসব সাংবাদিকরা, নামী সাংবাদিক তারা এবং ভক্তরা বলে, সেটা হচ্ছে যে ওটা আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, ওটা তো বিসিসিআই সিদ্ধান্ত নেয়নি। এবার কথা হচ্ছে এগুলো তো ছেলে খেলা নয়, আইসিসি তারা চালাক, আমরা সবাই জানি। এমনি ইউনাইটেড নেশনসের যে দেশের সবচেয়ে বেশি, সেই দেশ ইউনাইটেড নেশন সবচেয়ে বেশি তাদের ক্ষমতা। আমরা এখন যে একটু পরেই আমরা আলোচনা করবো যে ওয়ার্ল্ড অর্ডার, নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা হচ্ছে। ওল্ড ওয়ার্ল্ড অর্ডার কি ছিল আমরা জানি, যে ইউরোপ আর আমেরিকার টাকা পয়সা বেশি, অতএব ইউনাইটেড নেশন তারা যা করে তাদের কিছু বলে না। আইসিসির ক্ষেত্রে একই ব্যাপার, বিসিসিআই পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, অতএব বিসিসিআই তো চালায় আইসিসি। উপরন্তু আইসিসি এখন চেয়ারম্যান কে, সর্বোচ্চ লোক কে, কিন্তু জয় শাহ, তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে। সুতরাং আইসিসি সিদ্ধান্ত নিয়ে আসলে বিসিসিআই যা চায় তার কিন্তু পরিষ্কার। তারপর আইসিসি তো মানে দুটো ক্ষেত্রে দুরকম কাজ করছে। মানে ভারত কিন্তু একই রকম ভাবে যখন 2023 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো পাকিস্তান, হওয়ার কথা বহুদিন আগে থেকে, হ্যাঁ, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বললো আমরা আমাদের ম্যাচগুলো পাকিস্তানে খেলবো না। কেন খেলবো না? একই যুক্তি যে আমাদের সরকার আমাদের পাকিস্তানে যেতে দেবে না, আমাদের ওখানে গেলে নিরাপত্তা দেবে। তখন কিন্তু এইসব আইসিসি নিরাপত্তা কর্মীরা গেল, গিয়ে দেখলো ওখানে নিরাপত্তার বিঘ্নিত হতে পারে কিনা, এরকম কিছু ঘটেনি। তখন আইসিসি ঠিক বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা যে কোথায় খেলতে যাবে সেখানেই খেলবে। মানে সম্পূর্ণ অন্য দেশে, পাকিস্তানে সব বাকি ফুটবল খেললো, ভারত কিন্তু সম্পূর্ণ অন্য দেশে সমস্ত আমি সাইডে বসে থাকি, সেখানে গিয়ে সব দলগুলো নিয়ে খেলে এলো, পাকিস্তানও ভারত ম্যাচ সেখানে খেললো। তো ভারতের ক্ষেত্রে তুমি এই নিয়মের ব্যতিক্রম করতে রাজি দেখেছি, হ্যাঁ, অথচ বাংলাদেশের ক্ষেত্রে এর রাজি না। তখন তুমি নিজে তদন্ত করছো, করছো। এই এইগুলো তো, এগুলো পৃথিবীর অন্য কোনো খেলা মধ্যে কেউ দেয় না, কোনো নিয়ামক সংস্থা দেয় না। ক্রিকেট এখন যেখানে ফাজলামিটা চলে, এবং গত বেশ কয়েক বছর ধরে ফাজলামি চলে আসে। এই ফাজলামি তো কোথাও শেষ হতো না। আমি ধরেও নেই, আগের দিন অর্ক বলছিল যে এটা বাংলাদেশ সরকার এটাকে একটা হাতিয়ার করলো, বাংলাদেশ সরকারের নিজের যে অনেক সরকার এগুলো লিখে মানুষের, যেহেতু বাংলাদেশে একটু জনপ্রিয়, মানুষের মানুষ কি হয়ে, এটা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে যুক্তির দিক থেকে, হ্যাঁ, এইটাকে তো মেনে নেওয়া যায় না, যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের টাকার জোরে কারণে মানে জোর যেমন করেই যাচ্ছে, এরকম তো হতে পারে না। সুতরাং এই পরিণতি আমি এবার দেখছিল, এবার আমি শুরু করেছিলাম পাকিস্তান ক্রিকেট বোর্ড কি বলছে সেটা দিয়ে। কেন? তার কারণটা হচ্ছে এইখানে বোঝা যাবে আসলে ব্যাপারটা বড় হতে হতে কোন জায়গায় যাচ্ছে, যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড সামলাতে পারবে না। এটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু যখনই বাংলাদেশকে মানে বলা শুরু হয়েছিল যে ওরা না খেললে ওদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে আনা হবে, তখন থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলতে শুরু করেছিল এটা যদি করা হয় আমরা কিন্তু আমাদের নাম প্রত্যাহার করবো। এবং এটা নিয়ে আইসিসি যখন ভোটাভুটি হয়, 14-2 ভোট এই প্রস্তাব পরাজিত হয় যে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলবে। 14-2, ওই দুটো ভোট কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের। এইবার আজকে যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এই কথা বলেছেন, এর মানে হচ্ছে যে হুমকিটা দিয়েছিল, সে শেষ পর্যন্ত কিন্তু হুমকির পর্যায়ে নাও থাকতে পারে, এটা বাস্তব হয়ে যেতে পারে। তো যদি বাস্তব হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো আইসিসি টুর্নামেন্ট সব থেকে বেশি, হ্যাঁ, টাকা আয় হয় টিভি সম্প্রচার, ওটিটি সম্প্রচার এসব থেকে ভারত পাকিস্তান ম্যাচ। যেটা আইসিসি খুব ভালো করে বোঝে, বিসিসিআই সেই টাকাটা ছাড়তে চায় না। সে কারণে আমাদের সঙ্গে পাকিস্তানের রীতিমতো একটা যুদ্ধ হয়ে গেল অপারেশন সিন্ধু। হ্যাঁ, তারপরেও মানে প্রথমে সন্ত্রাসবাদী হানা হলো পেহেলগাঁও, তারপরে একটা যুদ্ধ হয়ে গেল, তারপরেও আমরা কিন্তু পাকিস্তানের সঙ্গে খেলা বয়কট করিনি, আমরা পাকিস্তানের সঙ্গে খেলেছি। এশিয়া কাপে এমন ভাবে সুযোগ একবার না 3বার খেলেছি ফাইনাল ধরে, এবং সেই 3বার খেলে আমরা পাকিস্তানকে পছন্দ করে একটা দেখানোর জন্য কি করেছি, 3বার হ্যান্ডশেক করিনি, কিন্তু ম্যাচ খেলেছি। হ্যাঁ, তার মানে ওই ম্যাচটা খেলা আমাদের দরকার, আর্থিকভাবে আমাদের দরকার। এইবার যদি পাকিস্তান সত্যি সত্যি নাম প্রত্যাহার করে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড টি20 যারা টিভি সম্প্রচারকারী, হ্যাঁ, তারা কিন্তু ভয়ানক রেগে যাবে, কারণ গোটা টুর্নামেন্টের টিভি রেটিং পড়ে যাবে। 2007
ভারত পাকিস্তান ম্যাচ হয় 2015 সালের বিশ্বকাপে। তার ফলে আইসিসি কে বিপুল টাকা আইসিসির ক্ষতি হয়েছে। এবং তার জন্যই তারপরের বার থেকে প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে ভারত পাকিস্তানকে এক গ্রুপে রাখা হয়। হ্যাঁ, এবং এমন ভাবে ড্র করা হয় যাতে অন্তত একবার খেলা হয়, একবারে বেশি হলে খুব ভালো। এইটা কিন্তু এইবার ক্রিকেটটা চলে তো পুরোটাই হচ্ছে টাকার নিয়ে, ক্রিকেটের নিয়মে না। সেদিক থেকে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে, ক্ষতি বাংলাদেশের তাৎক্ষণিক ক্ষতি হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, খেললে যে টাকা পয়সা পেত, ওদেরও ডিবি সম্প্রচারের ব্যাপার ঝামেলা ছিল, টানা ছিল, গোলের ক্ষতি সব ঠিক আছে। কিন্তু এবার ব্যাপারটা বড় হতে শুরু করেছে। এই বড় হতে শুরু করে এরপর যেটা হবে সেটা কিন্তু সামলানো যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড সামলানো যাবে না। আচ্ছা, আহ তো এই বিষয়ে সম্বিত দা বা সোহম বা অর্ক, তোমাদের কোনো প্রশ্ন আছে প্রতীককে? না, প্রশ্ন না, এটাই যে আহ, এইটার আলটিমেট কি আর কি হতে পারে, মানে আইসিসি যেরকম ভাবে বাংলাদেশকে মানে 14-2 ভোটে হারিয়ে হারিয়ে দিয়ে ঠিয়ে আহ, এক এক ঘরে করে দিল। তো সেইটা কি মানে আলটিমেটলি এটা হবেটা কি? খেলাটা কি বাংলাদেশ খেলবে না বা খেলতে বাধ্য হবে? কি মনে হয়? না, বাংলাদেশ তো আর খেলবেই না, কারণ বাংলাদেশ আজকে সরকারিভাবে ঘোষণা হয়ে গেছে যে বাংলাদেশ বিশ্বকাপে থাকবে না, বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে, ঘোষণা হয়ে গেছে। ফলে হুম। এখানে আর ফেরত যাওয়ার কোনো প্রশ্ন নেই, বাংলাদেশকেও কেউ পুনর্বিবেচনা করতে আর বলবে না। বাংলাদেশ নেই, বাংলাদেশ বাদ ওয়ার্ল্ড টি20 থেকে। এবং ওই যে 14-2 ভোটে ইয়ে হয়ে গেল, এখন ব্যাপারটা হচ্ছে এইটা প্রথম মানে বাংলাদেশ ক্রিকেটের শক্তির দিক দিয়ে বা আর্থিক শক্তির দিক দিয়ে ভারতের সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। সুতরাং এই বাংলাদেশের এই যে প্রতিবাদটা, এই প্রতিবাদটা মানে একটু আঁচড়ও কাটতে পারবে না ভারতীয় ক্রিকেট বোর্ডের গায়ে, কিন্তু খুব সত্যি কথা। হ্যাঁ, কিন্তু এতে যেটা হলো সেটা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ দেশের ক্রিকেট বোর্ডই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে সন্তুষ্ট নয়। তার কারণ হচ্ছে যে ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড মিলে বিগ 3 মডেল যেটা চালু করেছে, তাতে আইসিসির যা টাকা পয়সা আয় হয় তার বেশিরভাগটা এই তিনটে দেশ নিয়ে নেয়, তিনটে দেশের বোর্ড। আর তার ফলে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আহ, আরো যে দেশগুলো ধরো একসময় বেশ ছোট দেশ হলেও ভালো উন্নতি করেছিল, হ্যাঁ, ধরো জিম্বাবুয়ে, হ্যাঁ, বা কেনিয়া একসময় বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে 2003 বিশ্বকাপ, সেই দেশগুলো ক্রমশ হারিয়ে গেছে, কারণ ওই দেশগুলোর আইসিসি বিশ্বের নিয়ামক সংস্থা থেকে বেশি আর্থিক সাহায্য, অন্যান্য সাহায্যের দরকার। কিন্তু ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সেসবের তোয়াক্কা করে না। এবং ওই তিনজনের মধ্যে সব থেকে বেশি টাকা আইসিসি থেকে নিয়ে নেয় হচ্ছে বিসিসিআই। ফলে অনেক দেশেরই অসন্তোষ আছে। এই যে 14-2 ফলটা হয়েছে, এই 14-2 ফলটা কি হয়েছে না বাবা ওদের সাথে সম্পর্ক খারাপ করবো না, মানে এটা আসলে গাজোয়ারির ফল, এটা এরকম মনে করার কোনো কারণ নেই। সবাই কিন্তু একেবারে আন্তরিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আছে। এই যে প্রতিবাদটা শুরু হয়ে গেল, হুম, এইবার এরপরে যদি পাকিস্তান না খেলে, তখন কিন্তু অন্য দেশগুলো কাহিনী করতে শুরু করবে, কারণ তখন ওই যে বিশ্বকাপ থেকে যে টাকাটা মোট আয় হতো, যা তার থেকে তারা তৃতীয় ফোঁটা কিছু পেত, এই ভাগটা তো কমে যাবে। হুম, ফলে এই ঘটনা ঘটবে আর কি। হ্যাঁ, এবং মানে এটা বিশ্ব ক্রিকেটের মধ্যে খুবই খারাপ হলো, মানে প্রথম থেকেই খারাপ হচ্ছিল, হ্যাঁ, কেউ কিছু বলছিল না বলে এটা চলছিল। ধরো ধরো পৃথিবীর যে কোনো খেলায় এটা কোনো বিরল ঘটনা নয় যে রাজনৈতিক কারণে কোনো কোনো দেশ তারা কোনো একটা বিশ্বমানের প্রতিযোগিতা খেলছেন। ধরো 1980 সালের মস্কো অলিম্পিক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বয়কট করেছিল। হ্যাঁ, আবার তার প্রতিবাদে 1984 সালের লস এঞ্জেলস অলিম্পিক, সেটা আবার তখনকার সোভিয়েত ইউনিয়ন তারা বয়কট করেছে। এরকম তো হয়। তো তাতে সোজা সিস্টেমটা হচ্ছে আমার অসুবিধা, আমি অমুক দেশের সঙ্গে আমার একটা কিছু সম্পর্ক খারাপ আছে বা কিছু হচ্ছে, তাহলে আমি খেলবো। হ্যাঁ, কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে বিসিসিআই এর ভারতের পাকিস্তানে যেতে অসুবিধা, আর তাহলে ভারত পাকিস্তান খেলবে না, পাকিস্তান খুব খারাপ দেশ হচ্ছে, তার জন্য যে পয়েন্ট সে পয়েন্ট তুমি স্যাক্রিফাইস করুন। কিন্তু ক্রিকেটে যখন 1996 সালে আমাদের এখানে উপমহাদেশে বিশ্বকাপ হলো, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা মিলিয়ে, তখন শ্রীলঙ্কার যে রাজনৈতিক পরিস্থিতি তার জন্য ইংল্যান্ড খেলতে যেতে অস্বীকার করে, ইংল্যান্ড আর সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ। তার জন্য ওরা যায়, সেই সেই পয়েন্ট গুলো কিন্তু ওদের থেকে কেটে নেওয়া হয়, ওই ম্যাচগুলো তারা খেলেনি বলে। তার আগে 2003 বিশ্বকাপ যখন হয় তখন জিম্বাবুয়েতে রবার্ট মুগাবের শাসন চলছিল। হ্যাঁ, ইয়েতে তারপরে কেনিয়া, হ্যাঁ,
তো সেই কেনিয়াতে আবার খেলতে, সরি হ্যাঁ, জিম্বাবুয়েতে রবার্ট মুগাবে শাসন দিয়েছে, তার জন্য জিম্বাবুয়েতে কিছু দল খেলতে যায়নি। তার ফলে তাদের পয়েন্ট, নিউজিল্যান্ড খেলতে যায়নি, যারা কেনিয়াতে নিউজিল্যান্ড খেলতে যায়নি। কেনিয়াতে নিউজিল্যান্ড খেলতে যায়নি, তাদের পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। তো এটা হ্যাঁ একটা হ্যাঁ। শখ হলে তুমি সেটা করোনি কেন? ঠিকঠাক আছে, সেটা করা হচ্ছিল না, ভারত পাকিস্তান খেলছে না, পয়েন্ট শেষ করবে না, পাকিস্তান খেলবে কারণ ওখান থেকে টাকা ওঠে। এবার তাহলে যদি ওদের দাবি ভারতের দাবি এতদিন মানা হয়ে থাকে যে পাকিস্তানের সাথে খেলবো কিন্তু পাকিস্তানে খেলবো না, তাহলে এখানে বাংলাদেশের দাবি না মানার কোনো কারণ ছিল না। আচ্ছা, ফিরে আসছি সোহমের কাছে। তো এই মুহূর্তে দাভোসে যা হচ্ছে এবং সামগ্রিক আন্তর্জাতিক পরিস্থিতি, এই নিয়ে তুমি যদি ছোট করে আমাদের একটা কিছু বলো। এবং আমি নিজ মানে শ্রোতা হিসেবে শুনতে চাইবো যে কানাডার রাষ্ট্রপ্রধান যে মন্তব্যটা করেছেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্ডার যার উপরে এতদিন ধরে এদের সমস্ত কাজ কারবার চলেছে, সেই জিনিসটা যে আর মানে খাতায় কলমেও এক্সিস্ট করছে না। হ্যাঁ, তো এবং ইট ইজ আ থিং অফ আ পাস্ট এবং উই শুড নট মোর্ন ইট, কাই নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। তো এইটা নিয়ে তোমার কি মনে হয়? এবং সামগ্রিকভাবে তাবৎ এবং আন্তর্জাতিক পরিস্থিতি এবং এতটা ভোলাটাইল আন্তর্জাতিক পরিস্থিতি তো আমরা বহুদিন দেখিনি। তো তুমি যদি একটু বলো আমাদেরকে। হ্যাঁ, তুমি যার কথা দিয়ে শুরু বললে আর কি, যে মার্ক কার্নির যে বক্তব্যটা, যে আহ, মানে এটা আর কোনো ট্রানজিশন পিরিয়ড নয়, কোনো আহ, বদল নয়, ব্যাপারটা ভেঙে গেছে, ইটস এ রাপচার, একদম উনি এই শব্দটাই ব্যবহার করেছেন ওর বক্তৃতায়। এবং যেটা ওর বক্তব্য, যে যে কারণে আরো প্রশংসিত হচ্ছে, যে অনেক বছর পরে পশ্চিমী দুনিয়ার, মানে একদম ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বলতে আমরা যেটাকে বুঝি, পশ্চিমী দুনিয়ার কোনো এরকম রাষ্ট্রপ্রধান এত সৎভাবে এইরকম, মানে নিজেদের যে নিজেদের ব্যবস্থাপনার যে নগ্নতা, সেটাকে এত সৎভাবে আর কি খুলে দিয়েছেন। এবং ফলে আন্তর্জাতিক পরিস্থিতি যেটা আমরা গত পর্বে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ভেনেজুয়েলার ওপর যে আমেরিকার যে আক্রমণ, মাদুরোকে গ্রেপ্তার, অপহরণ ইত্যাদি, সেটার পরবর্তীতে আরো এই কয়েক সপ্তাহে পরিস্থিতি তো আরো ক্রমশ ঘোরালোই হয়েছে। মানে আর তার থেকে মানে একটা বিষয়ের ওপর তো মানে ফোকাস থাকার কোনো উপায় নেই, কারণ আমরা তারপরেই গ্রিনল্যান্ড ঘটেছে, তারপরেই এই দাভোসের এই সামিট চলছে। তো দাভোস নিয়ে যেটা আহ, একটা খুব মজার একটা টুইট দেখলাম আমি, টুইট না, এক্স হ্যান্ডেলের পোস্ট আর কি, এখন টুইট বলা যাবে না। সেটা হচ্ছে যে মানে ব্যাপারটা কোনো জাস্ট মুখের কথা, পুরো পুরো একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার ঘটছে দাভোসে। যে আহ, ওই যে বোর্ড অফ পিস বলে যে বস্তুটি প্রস্তাব করা হয়েছে, যে বস্তুটি তৈরি করা হচ্ছে ইউনাইটেড নেশনস এর যে ব্যাপারটা ছিল সেটাকে তুলে দিয়ে, অর্থাৎ নিউ নিউ অর্ডার বলে যেটাকে দেখানোর চেষ্টা চলছে আর কি, সেখানে বেলজিয়ামকে রাখা হয়েছিল তালিকায়, বেলজিয়াম অস্বীকার করেছে সই করতে। ফ্রান্সকে বলা হয়েছিল, ফ্রান্স রিফিউজড। স্পেন রিফিউজড। তো গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প এমন একজনের সঙ্গে নেগোশিয়েট করেছেন, যার সঙ্গে গ্রিনল্যান্ডের মানে শাসন, বা মানে যার পক্ষে গ্রিনল্যান্ডের এই তার এখতিয়ারের মধ্যেই পড়ে না গ্রিনল্যান্ড নিয়ে কি করা হবে সেটা বলার। ট্রাম্প সেরকম একজনের সঙ্গে নেগোশিয়েট করেছেন। তো ফলে সব মিলিয়ে ব্যাপারটা খুব দুঃখজনকভাবে হাস্যকর, কারণ বিষয়টা হচ্ছে, যেহেতু একটু আগেই প্রতীকটা যেটা বলছিল, যে যেরকম আইসিসি তে বিসিসিআই এর একমত মানে একচ্ছত্র ক্ষমতা হয়ে গিয়ে বিসিসিআই পুরোপুরিভাবে কন্ট্রোল করছে একটা আন্তর্জাতিক সংস্থাকে, সেখানে ইউনাইটেড নেশনসেও পুরোপুরিভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র অধিকার এত বছরে জন্মেছে। এবং তারই একটা ভয়াবহ ফল আমরা এখন আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি। আমার মনে হয় যে এই যে যে অর্ডার, মানে ডিসঅর্ডার ব্যাপারটা শুরু হলো, স্পেনও রিফিউজ করেছে, স্পেনের প্রেসিডেন্ট উনিও খুবই মানে প্রেসিডেন্ট না, প্রাইম মিনিস্টার খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। যে কারণ বোর্ড অফ পিস করা হয়েছে হচ্ছে কি, গাজার আহ, পরিস্থিতি খতিয়ে দেখতে, সেখানে গাজার কোনো উল্লেখই নেই। যে তার যে বক্তৃতা মালা বা যাতেই হোক, মোট কথা আগেকার ওয়ার্ল্ডে তাও একটা সই লাগতো, একটা কাগজ লাগতো, কিছু লাগতো, এখন বার কি মুখের কথায় খবরের শিরোনাম দিয়ে একটা ব্যবস্থাপনা তৈরি করে দেওয়ার একটা ভয়াবহ প্রবণতার দিকে চলছে। একেই আমরা কি মানে পোস্ট ট্রুথ জমানা বলবো না কি বলবো,
সেটাই আমাদের এখন ঠিক করতে হবে। তবে আমার মনে হয় এই যে আঁচটা আজকে আমাদের মনে হচ্ছে, আজকে আমরা এখানে বসে এই যে দিব্যি আলোচনা করছি, আপাততভাবে আমাদের নিজেদের হয়তো কিছুক্ষণ নিরাপদ মনে হলেও সেটা হয়তো আর খুব বেশি দিন থাকবে না। আমাদের সকলকেই এটার মধ্যে আমরা অলরেডি পড়ে গেছি, আরো বেশি করে হয়তো এই ডিসঅর্ডারলি যে সিস্টেম তৈরি হচ্ছে তার আঁচটা হয়তো আমাদের গায়ে এসে পড়বে। তো আমি যেটা প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই তো গেল মানে নুনের জাহাজের ক্যাপ্টেনদের সম্পর্কে হুম হুম হুম। আলোচনা। তো আদার ব্যাপারী হিসেবে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমরা যেটা দেখছি যে ভারতের বিদেশ নীতি এবং এই ধরনের ইভেন্ট গুলো যখন হয়, ঠিক আছে, তখন সেটা আরো কি বলবো আরো এক্সপোজড হয়ে যায়। যে বহু দীর্ঘদিন ধরে ভারতের বিদেশ নীতি ছিল হচ্ছে একটা ভারসাম্য বজায় রাখার বিদেশ নীতি, যে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ। আমাদের কিছু স্ট্র্যাটেজিক অ্যালাইজ আছে এবং কিন্তু শুধু আমরা স্ট্র্যাটেজিক অ্যালাইজ এর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমাদের সকলের সাথেই সুসম্পর্ক রাখা হবে। তো আমাদের মানে বর্তমান যে সরকার তারা বহুদিন ধরেই একটা পশ্চিমমুখী নীতি নেয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেখানেও নানা রকম ইনকনসিস্টেন্সি দেখিয়েছেন। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে ভারতের যারা একদম মানে নেবারহুডে যারা অ্যালাইস ছিল তাদের সকলের সাথেই ভারতের মোটামুটি এখন সম্পর্ক মোটেই মানে অম্ল মধুর নয়, পুরোটাই অম্লে ভরা প্রায় বলা চলে। মানে ভারতের এসেনশিয়ালি কোনো অ্যালাই এই মুহূর্তে ভুটান কে যদি তুমি ধরো তা বাদ দিয়ে মানে নেবারহুডে কোনো এমন কোনো দেশ নেই যারা যে ভারতের উপর নির্ভর করতে পারে। তো হুম হুম। এই রকম পরিস্থিতিতে এবং যেখানে আমরা এতদিন ধরে আমরা একটা দীর্ঘ সময় চেষ্টা করেছি যে কি বলে মানে ইউএস এর দিকে তাকাবো, এবং তারপরে ইউএস এর প্রশাসন যে নানা মানে ইনকনসিস্টেন্সি যেটা তাদের যে কাজকর্ম মানে এই ট্রাম্প প্রশাসনের মাঝখানে আমি যদি বাইডেন প্রশাসনের কথাটা বাদ দিই, আবার ট্রাম্প ফিরে আসার পরে তাদের যে নানা রকম ইনকনসিস্টেন্সি সেটা আমাদের কিভাবে এফেক্ট করছে, যে ট্যারিফ চাপিয়ে দেওয়া থেকে শুরু করে তোমার নানা রকম ট্রেডের উপর বিধিনিষেধ। তো এর এর চাপ তো আমাদের উপর পড়ছে। এটা নিয়ে তোমার কি হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ। হয়? একটা দেখো, যেটা আমি যেহেতু যে ধরনের পেশার সঙ্গে যুক্ত আছি সেখানে আহ, যে ধরনের আগে তবু যেটুকু যা আমি বলবো যে কাজের যেটুকু কোলাবোরেশনের সুযোগ কিছু কিছু ছিল রিসার্চ, একাডেমিক রিসার্চে বা অন্যত্র, আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই জায়গাটা বলতে পারি কারণ আমি তো এই ব্যাপারে বিশেষজ্ঞ নই। যেটুকু যা ফ্রিল্যান্সিং এরও যা সুযোগ ছিল বিভিন্ন কোলাবোরেটিভ প্রজেক্টের মধ্যে, অডিও ভিজুয়াল মিডিয়ামই হোক বা একাডেমিক রিসার্চ ইত্যাদিতেই হোক, আমি যদি একাডেমিক রিসার্চের সঙ্গে যুক্ত নই, আমার আহ, অনেক বন্ধু অনেক ঘনিষ্ঠ জনেরা যুক্ত। তারাও যেটা বলছেন যে আমেরিকায় এই যে বিশেষত এই ট্রাম্প দ্বিতীয়বার ফিরে আসার পর থেকে বহু জায়গায় এই রিসার্চ সিনারিওটা ভীষণ খারাপ অবস্থা থেকে যাচ্ছে। খোদ আমেরিকাতে যারা রয়েছেন তারা আরো বেশি মানে বিশেষত এই মানে তাত্ত্বিক গবেষণার দিকটা প্রচন্ডভাবে দুর্বল হচ্ছে। আর এই আহ, বহু সংস্থা যারা ইউএস ডলার যাদের তারা টাকা পেতো আর কি, এখানে তারা কাজ করছিল এবং সেখানে এখানকার অনেকেই সেই সব সংস্থাগুলো তো তারা কর্মী হিসাবে বেশ ভালো টাকা মাইনে পেতেন। সেই জায়গাগুলো কিন্তু মানে হুট করে বন্ধ হয়ে গেছে। মানে এমন হয়েছে যে কন্ট্রাক্ট রিনিউড অবস্থা মানে হওয়ার মুখে হয়তো সংস্থাটা কাজই বন্ধ করে দিয়েছে এখানে হট করে টাকা বন্ধ হয়ে যাওয়ার কারণে। এরকম বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ঘটেছে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে এনজিওর সঙ্গে কাজ টাজ করতেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিওর সঙ্গে, তাদের অনেকেরই আমি পরবর্তী 2024 শেষের দিকে ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে এলো, বা 25 সাল থেকেই আমি শুনছি তাদের যে তাদের আর পক্ষে আর এই ধরনের কাজগুলো আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এইটুকুই। আচ্ছা, তো আমরা আমাদের আজকের পর্বের একদম শেষে চলে এসেছি, এবং প্রথমেই যেটা বলেছিলাম যে আমরা 26শে জানুয়ারি 2026 নাগরিকের 5 বছর পূর্ণ হতে চলেছে। তো আমাদের একটা ট্র্যাডিশন আছে যে প্রতি বছর 26শে জানুয়ারি আমরা মোটামুটি গত 5 বছরের, গত 5 বছর না, গত 1 বছরের যে সর্বাধিক পঠিত 5খানা লেখা এবং আমাদের পছন্দের 5খানা লেখা সেটা আমরা প্রকাশ করি। তো আজকে আমরা একটু অন্যরকম করছি, সেটা হচ্ছে গত 5 বছরে আমাদের 5জনের যে 5খানা নিজের পছন্দের লেখা সেটা উল্লেখ করব যা প্রকাশ করেছি। তো প্রথমে আমি নিজেকে দিয়ে শুরু করি। তো আমার পছন্দের মধ্যে যে লেখাটা আছে সেটা বেরিয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি 1, 2023-এ। সেটা লিখেছিল প্রতীক, এবং সেই লেখাটা শিরোনাম ছিল হচ্ছে কতটা পথ পেরোলে পরে ভারত পাওয়া যায়। তো এইটা আসলে রাহুল গান্ধীকে লেখা একটা খোলা চিঠি।
রাহুল গান্ধী যখন তার ঐতিহাসিক ভারত জোড়ো যাত্রা শেষ করলেন, যে প্রথম যে ভারত জোড়ো যাত্রাটা হয়, তো সেখানে গিয়ে পুরো কন্যাকুমারী থেকে কাশ্মীর অব্দি হেঁটে গিয়ে কাশ্মীরে বরফের মধ্যে যে একটি অসাধারণ বক্তৃতা দিলেন এবং একটা অসাধারণ দৃশ্যকল্প নির্মিত হলো সেই বক্তৃতা নিয়ে এবং গোটা ভারত জোড়ো যাত্রা নিয়ে সেই লেখাটি। তো এটা আমার একটা বিশেষ পছন্দের লেখা। তো এই লেখাটা আপনারা নাগরিক.net আমাদের সাইটে পেতে পারেন, এবং আমরা সেটা এই লেখাটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আজকের পর্বে। তো আমি চলে যাবো অর্কর কাছে। অর্ক, তোমার পছন্দের যদি একটা লেখা বলো, যেটা তোমার গত 5 বছর, খুবই কঠিন আমি জানি, কিন্তু গত 5 বছরে। এটা ভীষণ কঠিন, তার কারণ হ্যাঁ, হচ্ছে যে এটা নাগরিকের, আজকে আমাদের পডকাস্টটা দীর্ঘ হয়েছে, জানি না কতজন পুরোটা শুনবেন। যারা যারা শেষ অবধি শুনবেন তাদেরকে বলার যে নাগরিকের লেখা, আমার মূল যেটা আমি সবাইকে বলি যে আমার মূল ভূমিকা এক সময় ছিল হচ্ছে জোগাড়ের, লেখা জোগাড়ের। কাজেই অনেকগুলো লেখা যেগুলো নিজেরও জোগাড় করে আনা চেয়েছিলি, যেগুলো ভীষণ প্রিয়। এবং তার বাইরে কিন্তু প্রতীকদা সব্বিরদার লেখা, সোহমের লেখা, সেগুলো তো আছেই। তাও আমি যেটা বলবো, যে লেখাটা আমায় বারবার হন্ট করে, যেহেতু আমার ব্যক্তিগতভাবে বামপন্থী আন্দোলন আমার খুবই উৎসাহের জায়গা, বন্ধুরা জানেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলায় কিন্তু আম্বেদকর পন্থার সঙ্গে, দলিত রাজনীতির সঙ্গে বামপন্থার যে টানাপোড়েন, সেটা নিয়ে খুব একটা চর্চা নেই। এই যে আনহ্যাপি ম্যারেজ বিটুইন দলিত রাজনীতি, আম্বেদকর পন্থা এবং বামপন্থা, এটা নিয়ে আমরা একটা চমৎকার লেখা ছাপতে পেরেছিলাম 2023 সালের এপ্রিল মাসে। লেখাটা 2 পর্বে নাগরিকের নিয়মিত লেখক শঙ্কর লিখেছিলেন। এর শিরোনাম ছিল আম্বেদকর ও দলিত আন্দোলন সম্পর্কে কমিউনিস্ট ভ্রান্তি। আমি সবাইকে বলবো, যারা শুনছেন তার আরেকবার লেখাটা পড়ে দেখতে পারেন। এই সময়ের জন্য বোধহয় লেখাটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বেশ। আমি চলে যাবো সম্বিতদার কাছে। সম্বিতদা, তুমি যদি বলো যে তোমার পছন্দের একটা লেখা, আহ, আবার খুবই কঠিন কাজ। হ্যাঁ, আহ, সত্যি খুব কঠিন। মানে আমি এটাই অনেকক্ষণ ধরে, ইনফ্যাক্ট এই পডকাস্টে আসার আগে পর্যন্ত আমি দেখার চেষ্টা করছিলাম যে কোন লেখাটাকে সত্যি রেকমেন্ড করা যায়। আমার মনে হয় রবীন্দ্রনাথকে নিয়ে আমরা অনেক লেখা লিখেছি। আমার একটা রিসেন্ট লেখার থেকে আমি আরো খুঁজতে আরম্ভ করলাম রিসেন্ট লেখা দেখে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা সোনার বাংলাকে রাষ্ট্রের সীমায় বাঁধা যায় না। অত্রি ভট্টাচার্যের এটা লেখা, নভেম্বর 2025-এর। কিন্তু এছাড়াও নাগরিকে রবীন্দ্রনাথকে আহ, রবীন্দ্রনাথকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের লেখকরা দেখেছেন। তো এই ধরনের অনেক লেখা রয়েছে। আমি তার কিছু লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিতে পারি, যেগুলো আমার মনে হয় যে এরকম ভাবে রবীন্দ্রনাথকে একটি ওয়েবসাইটে, বাংলা ওয়েবসাইটে এরকম ভাবে, যেটা সমসাময়িক বিষয় নিয়ে আমরা সাধারণত লিখে থাকি, সেখানে রবীন্দ্রনাথকে কিভাবে দেখা হয়েছে সমসাময়িক বিষয়ের প্রেক্ষিতে, সেটা মনে হয় খুব উল্লেখযোগ্য। পাঠকরা সেটা আরেকবার পড়ে দেখতে পারেন সেই সব লেখাগুলো। আমি চলে যাব প্রতীকের কাছে। আবার খুবই কঠিন টাস্ক, কারণ গত 5 বছরে সব মিলিয়ে আমি দেখছিলাম প্রায় 1700-র ওপর লেখা, প্রায় 1750টি লেখা আমাদের বাবা বেরিয়েছে। এবং যায়। এবং পৃথিবীতে যদি একটি মানুষ থাকে যে সে সব কটা লেখা পড়েছে, তার নাম প্রতীক, কারণ তার সে সমস্ত রাইট, অ্যাবসলিউটলি ঠিক কথাটা। তো প্রায় সব কারণ কথা, প্রায় সব কথা, একটা প্রায় সব দুটো বাদ কটা গেছে, প্রায় একটা, সব কথা। না না, সেটা আশা করি সে পড়েছে, সম্পাদনা না করলে। পরে তো পড়েছি। তো আমি প্রতীকই বলতে পারবে যে কোন লেখাটা তার পছন্দের আর কি। আমি মানে অন্তত ওই 5 বছরে অন্তত গোটা পাঁচেক লেখা আছে, যে লেখা আমাকে মাঝরাতে ঘুম থেকে তুলে যদি কেউ জিজ্ঞেস করে, আমি অন্তত নাগরিকে বেরিয়ে 5টা লেখা এরকম বলে দেবো যে আমার খুব প্রিয়। তার মধ্যে করে আমি একটা বাছলাম, যে দেখলাম 2022 সালের 17ই মার্চ এই লেখাটা বেরিয়েছিল নাগরিক। লেখাটা লিখেছিল মুর্শিদাবাদের ছেলে অনির্বাণ অনির্বাণ দে। লেখাটার শিরোনাম ছিল বিড়ি শ্রমিক, যার কাজ আছে তার ভাব। আমি অন্তত কোনো বাংলা ওয়েবসাইটে, এমনকি মূলধারার কাগজেও, বিড়ি শ্রমিকদের নিয়ে এত গভীরে একটা লেখা আমি অন্তত কোথাও পড়িনি। হ্যাঁ, এবং আমার মনে আছে যে এই লেখাটা আমি যখন ফেসবুকে আমার নিজের প্রোফাইল থেকে শেয়ার করি, তখন আমি লিখে দিয়েছিলাম যে কালের নিয়মে নাগরিক ডট একদিন থাকবেন। হ্যাঁ, কিন্তু তখনও, হ্যাঁ, আমি এই লেখাটা মনে রেখে দেবো যে হ্যাঁ, আমরা এমন একটা ওয়েবসাইট খুলেছিলাম যেখানে এই লেখাটা
আমরা প্রকাশ করতে পেরেছি। আমাদের এই লেখাটা সবচেয়ে পছন্দের গত 5 বছর। হ্যাঁ হ্যাঁ, মানে নাগরিক ডট নেটে গত 5 বছরে যে বিভিন্ন ধরনের লেখা বেরিয়েছে, আমার মনে হয় এই ধরনের লেখাগুলো আমাদের একটা স্ট্রেংথ। এবং আজকে নাম উল্লেখ করা হলো না, কিন্তু আমাদের হয়ে নিয়মিত লেখেন মৃন্ময় সেনগুপ্ত। তো মৃন্ময় দাও এই যে বিভিন্ন ধরনের শ্রমিক আন্দোলন এবং বিশেষ করে হুম। আহ, গ্রামীণ বাংলার রাজনীতি এবং সমাজ এবং তাদের যে স্ট্রাগল ইত্যাদি নিয়ে তার অসংখ্য মানে লেখা আছে আমাদের, একাধিক লেখা আছে আমাদের সাইটে, এবং সেগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আমি তার মধ্যে কোনো একটাকে বেছে নিলাম না। যেমন খুব হয়তো 2 দিন আগেই বেরিয়েছে কারখানা এবং দূষণ এবং কাঠমান্ডি নিয়ে। তো এই ধরনের উনি অনেক লেখা লিখেছেন। আমাদের পাঠকদের আমি অনুরোধ করব যে মৃন্ময় সেনগুপ্তর লেখা অবশ্যই পড়তে আমাদের সাইটে। তো আমি সবার শেষে চলে যাবো সোহমের কাছে। সোহম, তুমি যদি তোমার একটা লেখা যেটা তোমার প্রিয় সেটা যদি বলতে পারো। আমিও, না আমার পক্ষে সকলের পক্ষে এটা বলাটা কঠিন। আমারও বেশ কিছু প্রিয় লেখা রয়েছে নাগরিকের, বিশেষত অলরেডি বলা হলো শঙ্করদার লেখা বা মৃন্ময়দার, বিশেষত পরিবেশ নিয়ে আন্দোলন নিয়ে মৃন্ময়দার যে ধরনের লেখাগুলো লেখেন। সঞ্জয় দার বেশ কিছু লেখা আমার বেশ প্রিয়, সঞ্জয় উবাচর যে লেখাগুলো। তবে আমি আরেকজনের লেখা ভীষণ আমার ভালো লাগে, লাস্ট যেটা বেরোলো আমাদের, তাঁর আরেকটি লেখা যে মৌমিতা আলম। মৌমিতা আলমের যে লাস্ট যে লেখাটি বেরোলো, যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওই চূড়ান্ত রিগ্রেসিভ কমেন্টের একটা জবাবে তার যে লেখাটা বেরোলো, যে মরদ সিনড্রোমে ভোগা শীর্ষেন্দু ও একটি জুতো, অক্টোবর মাসে বেরিয়েছিল আমাদের গত বছর। ওই লেখাটি আমার বেশ প্রিয়। তাও এছাড়াও আমি বলবো যে ওর আরেকটি লেখা আমার খুব ভালো লেগেছিল, মোগাদিশু থেকে মণিপুর, নারীর শরীর যখন যুদ্ধক্ষেত্র, 2023-এর 24শে জুলাই লেখাটি বেরিয়েছিল। এই লেখাটা আমার প্রিয়। এছাড়া আরো অনেকগুলো লেখা আছে, যেমন সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে একটা লেখা প্রয়াণের পরে বেরিয়েছিল। প্রতীকদার একটা লেখা, যেটা মানে আমার মানে খুব কি বলবো, যাকে বলে না সেই বেশ খুব আহ, সেরা লেখা বা মানে ফাটিয়ে দেওয়া লেখা, সেরকম একটা লেখা, যেটা মনে হয় ওই 4 জুন 2024-এ শিরোনাম ছিল হচ্ছে নির্বাচনী ফলাফলে হেরে গেছে দেশের অসাধু মিডিয়া। হুম। একটা জবরদস্ত লেখা ছিল ওইটা একটা। তো এরকম বেশ কয়েকটা লেখা আমার এই মধ্যে রয়েছে। এছাড়া রিমা ভট্টাচার্য একটা লেখা লিখেছিল ওই ইয়ে নিয়ে, মানে ছাত্রছাত্রী আত্মহত্যা নিয়ে। ওই বিশেষত আমাদের কল্যাণীর আইজারে একটি ছাত্র, আমার লেখাটার শিরোনামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সরি। একজন ছাত্র আত্মহত্যা করার পর এই লেখাটা বেরিয়েছিল। তো আচ্ছা। এরকম আছে বেশ কিছু লেখা আমাদের। তো অবশ্যই। আশা করা যায় আরো প্রিয় লেখা আরো আরো সামনের দিনগুলোতে আসছে। তো আমি চট করে একবার আমাদের গত 5 বছরে যে সব থেকে সর্বাধিক পঠিত যে লেখাগুলো সেগুলোকে এক এক করে বলি। তো আমাদের সর্বাধিক পঠিত লেখাটি এটা পরিবেশ নিয়ে লেখা। সেটা হচ্ছে ভিড় উপচে পড়া অযোধ্যা পাহাড় শুনশান হওয়ার দিকে এগোচ্ছে। তো এটা একদিক দিয়ে এটা আমাদের সাইটে হয়তো পরিবেশ এর তুলনায় রাজনীতি, সমাজ, সাহিত্য ইত্যাদি নিয়ে লেখা বেশি যায়। এটা অবশ্যই একটা খামতি যেটা আমরা পূরণ করার চেষ্টা করব। কারণ পরিবেশের থেকে এবং এখন যেভাবে ইন্ডিয়া যেভাবে পলিউশনের ক্ষেত্রে মানে বিশ্বের সমস্ত দেশের অগ্রগণ্য হয়ে উঠেছে, ঠিক আছে, বিশ্বের সর্বাধিক পলিউটেড দূষিত শহরগুলোর মধ্যে ভারতের শহরগুলো। তো সেখানে যে আমাদের সাইটে সর্বাধিক পঠিত লেখায় পরিবেশ নিয়ে, সেটাও বেশ ইন্টারেস্টিং। এছাড়া হুম। দ্বিতীয়তে আছে হচ্ছে, এটা বছর 5 আগে 21-এর নির্বাচনের সময় সুমন দেখে খোলা চিঠি প্রসঙ্গ আব্বাস। সেটা ছিল মানে দ্বিতীয় নম্বরে। তো আমাদের এই ভিড়ে উঠছে প্রথমটা ভবতারণ কুমার। হ্যাঁ, প্রথমটা ভবতারণ কুমার অবশ্যই। দ্বিতীয়টা হচ্ছে প্রতীক, সুমন দেখে খোলা চিঠি প্রসঙ্গ আব্বাস। সেমিস্টার ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক সুখকর হলো না, এইটি লিখেছেন অর্ক মুখার্জি। অর্ক মুখার্জি আমাদের সাইটে নিয়মিত লেখেন, এবং তার লেখার একটা বড় বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। চতুর্থ লেখা হচ্ছে ইভিএম এ 3বার কারচুপি করার সুযোগ আছে, এটি জহর সরকারের সাক্ষাৎকার। এবং যেটা অর্ক আগেই বললো যে আজকেই মানে আজকে যেদিন রেকর্ডিং হচ্ছে 24শে জুন 24শে জানুয়ারি 2026, আজকেই প্রকাশিত হয়েছে সব প্রশ্ন চলবে পর্ব জহর সরকারকে নিয়ে। তিনি এখানে ইভিএম এর কারচুপির কথা বলেছেন, কারণ এই লেখাটির কথা আমরা উল্লেখ করেছি সাক্ষাৎকারের মধ্যে। তো অবশ্যই শুনবেন। এবং ফাইনালি 5 নম্বর লেখা আমাদের বাংলাদেশ কোনোভাবেই আফগানিস্তান হবে না, এইটা আনু মোহাম্মদ, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, তার সাক্ষাৎকার। এবং সেই সাক্ষাৎকারটাই নিয়েছিল অর্ক ভাদুড়ী খুব সম্ভবত। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সর্বাধিক পঠিত 5টি লেখা গত 5 বছরে। এবং একদম শেষে আমরা শেষ করব রেকমেন্ডেশন দিয়ে।
তো আমি চলে যাব সোহমের কাছে। সোহম, তুমি যদি তোমার কোনো লেখা বা বই বা কোনো সিরিজ যদি রেকমেন্ড করতে চাও তো অবশ্যই করো। এটা করা একটু কঠিন, কারণ সত্যি কথা বলতে সেইভাবে আহ, বই বা সিনেমা বা সিরিজ দেখা হচ্ছে না। যাই হোক, আমি তাও কদিন আগে এই 19 শতকের মানে মনীষীদের নিয়ে একটু পড়াশোনা করতে গিয়ে একজন লেখকের খোঁজ পেলাম। যদিও মানে মানে ভালো কিছু জানার জন্য তার লেখা আমি রেকমেন্ড করবো না, কিন্তু আমি রেকমেন্ড করছি এটা অন্য কারণে। লেখকের নাম হচ্ছে রুদ্রপ্রতাপ চট্টোপাধ্যায়। এর 3টি বইয়ের খোঁজ আমি পেলাম। একটা হচ্ছে নবরূপে তিতুমির, একটা হচ্ছে নবরূপে ডিরোজিও, আরেকটি হচ্ছে 19 শতকের ধর্মদূষণ, রামমোহন থেকে স্বামী বিবেকানন্দ। মানে আমরা আজকে আহ আমাদের সাইটেও এটা নিয়ে আলোচনা হবে, আমাদের ইউটিউব চ্যানেলেও এটা নিয়ে আলোচনা হবে, যে এই যে আহ মানে অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়া, 19 শতকের মনীষীদেরকে নিজেদের মতো করে অ্যাপ্রোপ্রিয়েট করে নেয় যে আমাদের এখানকার একটি বিশেষ একটি হিন্দুত্ববাদী দল। তো সেই অ্যাপ্রোপ্রিয়েটেশনের কিছু আগের পর্বের এই লেখাগুলি লেখাগুলি ওই 50-60-এর দশক কি আর একটু পরের দিকের লেখাই ভদ্রলোক যিনি লিখতেন। এবং তার বক্তব্যই হচ্ছে 19 শতকের এই যে নবজাগরণটা, অর্থাৎ রামমোহন থেকে স্বামী বিবেকানন্দ সকলেই আসলে হিন্দু ধর্মের ঘোর শত্রু, মানে সনাতনী হিন্দু ধর্মের ঘোর শত্রু আর কি। তো ফলে এই যে ধারণা একটা ছিল আজকে, যে ওরা এই বিবেকানন্দকে অ্যাপ্রোপ্রিয়েট করতে চাইছে বা এ করতে চাইছে, এই ধারণাটার একটু ইতিহাসটা জানার জন্য আমার মনে হয় এই বইগুলো একটু ভদ্রলোকের বইগুলো মানে পড়তে পড়তে খুব মানে গা রিরি করে উঠবে। কিন্তু আহ, আমার মনে হয় একটু পড়া দরকার, বিশেষত যারা এটা নিয়ে গভীরে চর্চা করতে চান। আমাদের আরএসএস নিয়ে এপিসোড হয়েছে, তো সেখানে আরএসএস নিয়ে জানতে গেলে যদি আরএসএস এর ভেতরের কার ইতিহাসটা জানতে হবে, ফলে আরএসএস এর লোকজনের লেখাটা পড়তে হবে তাদের আইডিওলজিক্যাল জায়গাটা ধরার জন্য। তো আমার মনে হয় সেই কারণেও আমি এই লোকটির বইটি, এই ভদ্রলোকের বইটি পড়তে আমি রেকমেন্ড করব। কারণ নবরূপে তিতুমিরকেও তিনি দেখিয়েছেন একজন চূড়ান্ত ইসলামিস্ট জেহাদি হিসাবে, ডিরোজিওকে দেখিয়েছেন একজন ধর্মবিরোধী, অ্যাকচুয়ালি হিন্দু বিরোধী খ্রিস্টানপন্থী আর কি সংস্কারক হিসাবে তিনি দেখাতে চেয়েছেন। তো এরকম নানা একটা ওই আসলে তখনকার যে তোমার পপুলার কালচারটা তো একটু প্রোগ্রেসিভ ছিল তখনকার যে, ফলে তখন এই ধরনের, তখন এইগুলো ছিল হচ্ছে তখন কাউন্টার কালচারের অঙ্গ আর কি। তো ফলে হ্যাঁ, তখন এইগুলো তো পাত্তা পাইনি, কিন্তু আজকে আমরা যখন এরকম একটা পরিস্থিতিতে বাঁচছি, আমার মনে হয় এই ধরনের লেখা একটু পুরনো, এই হিন্দুত্ববাদী ধাঁচের যে পুরনো ঘরানার যে যারা লিখতেন তাদের লেখা একটু মনে হয় ইতিহাসটা জানার জন্য পড়া দরকার। আমি সেই জন্য এই বই তিনটা আমি একটু নামগুলো বললাম, আমি সদ্যই একদম পড়েছি। আচ্ছা, ফলে আমি চলে যাবো অর্কর কাছে। অর্ক, তোমার যদি কোনো রেকমেন্ডেশন থাকে। হ্যাঁ, আমি বইমেলার শুরু হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তিনটে বইয়ের কথা বলবো। একদম প্রথমে এই বইটার কথা বলবো। এই বইটা লিখেছেন অশোক মুখোপাধ্যায়। বইটার নাম হচ্ছে নাম্বার 1 আকাশগঙ্গা লেন। এটা হচ্ছে কলকাতার গিগ ওয়ার্কারদের নিয়ে প্রথম একটা ইংরেজি ভাষায় নভেল। এবং এই অশোক মুখোপাধ্যায়ের আরেকটা বইয়ের কথা আমরা মনে করতে পারবো, 8টা 9টার সূর্য, যেটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল রোববারে। তো অশোকদার এই বইটা আমি পড়েছি, এটা আমার দুর্দান্ত লেগেছে। এটা হচ্ছে আমার আমার প্রথম, যেটা আমি বলতে চাই। দ্বিতীয়, এটা নিয়োগী বুকসের বই। দ্বিতীয় বইটাও আমি একদম নতুন পড়লাম, এটা আপন পাঠ প্রকাশনার। এই বইটা হচ্ছে নিউ ইন্ডিয়া অপেরা। এটা সৌগত ভট্টাচার্যর একটা উপন্যাস। এটা একটা আশ্চর্য জায়গা, জলপাইগুড়ি জেলার একটা জায়গা, যেই একটা গ্রাম দক্ষিণ বেরুবাড়ি, তার মধ্যে দিয়ে র্যাটক্লিফ লাইনটা চলে গেছে। এবং তার আশ্চর্য সব গল্প। সেখানে একটা নেতাজির আম, মূর্তি, এই মন্দির আছে, সেখানে নেতাজির পুজো হয় প্রত্যেক দিন। সেখানে নকশাল বাবার থান আছে। এবং এটা আমি প্রত্যেককে বলবো এটা পড়তে। প্রতীক দা এই বইটা পড়লে, এবং প্রতীক দা আমাদের সম্পাদকীয় সিদ্ধান্ত যদি হয় যে সে একটা নাগরিকের রিভিউ লেখে, আমার খুব ভালো লাগবে। প্রতীক দাকে এই বইটা আমি উপহারও দেবো। এবং তৃতীয় বই, এইটা আমি এখন এই বইটার মধ্যে আছি, এবং এই বইটা পুরনো বই, আমি নতুন করে পড়ছি। তারিক আলীর স্ট্রিট ফাইটিং ইয়ার্স অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ দ্য সিক্সটিজ। এই যে আমরা জেনজি আপরাইজিং, এত আমরা কথা বলছি, দেশে দেশে এত কিছু ঘটছে, তো এই সময়ের, এই সময়টাকে পুরোনো সময়ের জেনজি কি করেছিল সিক্সটিজে, সেটা বোঝার জন্য তারিক আলীর এই বইটা একটা দুর্দান্ত বই। এটা সিগাল বের করেছে। এই তিনটে। আচ্ছা, আমি চলে যাবো প্রতীকের কাছে। প্রতীক, তোমার রেকমেন্ডেশন কি আমাদের দর্শকদের জন্য? আমি কোনো বই পড়তে বলছি না, আমি বলবো খুব সহজ কাজ, ইউটিউবে একটা কমেডি শো দেখতে। নাগরিকের নিয়মিত পাঠকরা জানেন যে আমি আমাদের দেশে এখন যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান, আমি বাংলাদেশি রিজু রিজু সব, আমি তাদের কাজের খুব ভক্ত।
আমি মনে করি ওটা ভারতবর্ষে এখন একটা সিরিয়াস প্রতিবাদের ধারা। এই কিছুদিন হলো বরাবর তার নতুন কমেডি স্পেশাল পোস্ট করেছিল নিজের ইউটিউব চ্যানেলে, সেটার নাম হচ্ছে নাথিং মেক সেন্স। ঘন্টা দেড়েকের কমেডি শো। ঘন্টা দেড়েকটা কমেডি শো দেখার কোনো সুবিধাই নয়। আমি ওই প্রত্যেককে দেখতে বলবো। ওটার একটা মানে 1.5 ঘন্টা থেকে 1.5 মিনিট কেটে সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে বাঙালিদের ফেসবুকে। তো ঠিক আছে, হইচই সব কিছু নিয়ে করা যেতে পারে, তাতে অসুবিধা নেই। হইচই বলে একটা ওটিটি অ্যাপ পর্যন্ত আছে বাংলায়। তো সেই জন্য কিন্তু আমি সকলকে অনুরোধ করবো যে গোটা শোটা দেখতে। মানে লোক হাসাতে হাসাতে কত গুরুতর কথা সহজে বলা যায়, এবং এই শিল্পটা বাংলা ভাষায় নেই। মানে কয়েকজন বাংলা স্ট্যান্ড আপ কমেডিয়ানও আছেন ভারতে এখন, তারা বন্ধ করছেন না, তারা ভালোই সফল, কিন্তু বাংলায় তারা করেন না, হিন্দি ইংরেজি মিশিয়ে। বাংলাতে এই ধারণা নেই, কারণ আমাদের মধ্যে বোধহয় এই রসবোধটাই নেই পুরোটা এই প্রজন্মের কাছে। আমরা যদিও তৈলক্যনাথ না আচ্ছা, আমরা রাজু। হাওড়া, কারণ আমরা এক সাইড থেকে হাওড়ার বাস পাই না এই নিয়ে স্কেচ হলে সেটা নিয়ে লোকে হাসতে পারে আর কি, হ্যাঁ, কিন্তু তার বাইরে হলে ভাবা ভেঙে আবার আঘাত লাগলে একটু ইয়ে হয়ে যাবে আর কি। ওই নাথিং মেক সেন্স ওটা আমি দেখতে পারবো। হ্যাঁ। তো সম্বিতার কাছে চলে যাবো। সম্বিতা, তোমার রেকমেন্ডেশনটা যদি দাও। হ্যাঁ, আর কেন বলে একটি ওয়েবসাইট আছে, তাদের একটা পডকাস্ট হয়, তো সেটা আমি রিসেন্টলি শুনছিলাম। ডিজিটাল বিজনেস হুম। টেক নিয়ে ওরা লেখালেখি করে, পডকাস্ট করে। ডে ব্রেক বলে ওদের একটা রেগুলার পডকাস্ট রয়েছে। গত 22শে জানুয়ারি এপিসোড নাম্বার 669, সেখানে ওরা একটা খুব ভালো এপিসোড করেছে, ওয়াই ইন্ডিয়াস ডেটা সেন্টার বুম ইজ হেডিং ফর ওয়াটার ব্যাংক্রাপসি। আমরা এআই নিয়ে খুব কথা বলছি, টেকনোলজি নিয়ে খুব কথা বলছি। সামনের মাসে ইন্ডিয়াতে এআই ইম্প্যাক্ট সামিট হবে। কিন্তু ভারত কতটা তৈরি এআই নিয়ে, তার ফিজিক্যাল কস্ট কতটা, এবং এই এআই বা ক্লাউড বা ডেটা সেন্টার এইসব তৈরি করার জন্য যে কত জলের প্রয়োজন, তার যে কি ইম্প্যাক্ট, এবং নয়ডা এবং ব্যাঙ্গালোর যেখানে জলের এত সমস্যা, সেইখানে এই ধরনের সেন্টার হওয়া সম্ভব কিনা, বা ভারতের যে কোনো জায়গাতে এই ধরনের সেন্টার হওয়া সম্ভব কিনা, সেইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা এরা করেছেন। কাজে এটা ইউটিউবে অ্যাভেলেবল। এটা শুনতে পারেন লোকে, তাহলে বুঝতে পারবেন যে আমরা টেকনোলজির কথা বলি, কিন্তু এর পিছনের যে পরিবেশ সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো থেকে যায়, সেইটা আমাদের কাছে অধরা রয়ে যায়। সেইটা নিয়ে লোকজন জানতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি শেষ করব আমাদের শোটা আজকে আমার রেকমেন্ডেশন দিয়ে। আমার রেকমেন্ডেশনটা একটু অন্য ধাঁচের, অনেক সিরিয়াস অনেক টপিক নিয়ে। তো আমার যেটা রেকমেন্ডেশন, আমি মানে বেশ কিছুদিন হলো বেশ শুনছি এবং শুনে দারুণ মজা লাগছে, সেটা হচ্ছে দ্য রেস্ট ইজ সায়েন্স বলে একটা পডকাস্ট সিরিজ। তো এইটা একটা গোল হ্যাঙ্গার পডকাস্ট। গোল হ্যাঙ্গার একটা কোম্পানি যেটা খুব সম্ভবত গ্যারি লিনেকার চালু করেছেন। তো তারা বিভিন্ন রকমের পডকাস্ট প্রযোজনা করেন, এবং এম্পায়ার পডকাস্ট যেটা আছে উইলিয়াম ডারলিংপেলের, সেটা খুবই বিখ্যাত, খুবই জনপ্রিয়। তো তারাও এটা করে। তো দ্য রেস্ট ইজ সায়েন্সে আছেন হচ্ছে প্রফেসর হানা ফ্রাই। তিনি একজন ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, অথার এবং ব্রডকাস্টার। তিনি বহুদিন ধরে সায়েন্স কমিউনিকেশন করছেন। এছাড়া আছেন ভিসস চ্যানেলের মাইকেল স্টিভেন্স, তিনিও খুবই নামকরা। তো তিনিও মানে প্রসিদ্ধ সায়েন্স কমিউনিকেটর। তো এরা মজার ছলে নিজেদের মধ্যে কথাবার্তা বলেন, এবং টপিকগুলো যেগুলো বিষয়গুলো সেগুলো খুবই অদ্ভুত এবং খুবই চিত্তাকর্ষক। যেমন 13ই জানুয়ারি একটা ছিল, সেটা হচ্ছে ওয়াই কান্ট ইউ স্মেল দ্য ইনসাইড অফ ইউর নোজ, মানে আমাদের নাকের ভেতরের গন্ধটা কিরকম সেটা কেন আমরা বুঝতে পারি না কখনো। ঠিক আছে, তারপর আরেকটা ছিল হচ্ছে হোয়াট ডে ইজ ইট অ্যাকচুয়ালি, মানে আজকে তো 24শে জানুয়ারি 2026, এই দিনটা যে 24শে জানুয়ারি 2026 এটা কি করে ঠিক করা হলো? এটা কি আসলেই 24শে জানুয়ারি 2026, নাকি অন্য কোনো দিন? কারণ এই যে মাঝখানে যে বিভিন্ন রকমের ক্যালেন্ডার, আমরা যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ফলো করি এবং তার যে ইতিহাস আছে এবং সেটাকে যে সংশোধন করা হয়েছে, তাতে কত কিছু দিন ছাঁটা হয়েছে, মানে অ্যাডজাস্ট করার জন্য, লিপ ইয়ার ঢোকানোর জন্য, ইত্যাদি ইত্যাদি। তো আজকে যে 24শে জানুয়ারি 2026, এটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না। এটা ইটস জাস্ট আ স্টোরি, ইটস জাস্ট আ কনভেনশন যেটা আমরা সকলে মেনে চলেছি। তো এই ধরনের বিভিন্ন বিষয়, হ্যাঁ, এবং খুবই মজাদার বিষয় নিয়ে এই পডকাস্টটি হয়। আমি অনুরোধ করবো যে আপনারা সকলে শুনুন। এটি ইউটিউবে আছে এবং অন্যান্য স্পটিফাই, অ্যাপেল পডকাস্ট জাতীয় অন্যান্য প্ল্যাটফর্মেও আছে।
এই তো আজকে প্রসঙ্গে বলি যে আমাদের দ্য টেলিগ্রাফে এক সময়, আমি জাস্ট একটু ছোট্ট হুম, add করবো, হুম, আমাদের দ্য টেলিগ্রাফে এক সময় এরকম একটা কলাম থাকতো, হোয়াই কর্নার বলে একটা কলাম থাকতো, যে হুম, হোয়াই হোয়াই হেয়ার গ্রোজ, হেয়ার বিকামস গ্রে হোয়েন ইউ আর গেটিং ওল্ড, এরকম, হুম, বা বা হোয়াই ইয়নিং ইজ কন্টেজিয়াস, এই হুম, জাতীয় ছোট ছোট ওরা এগুলো খুব হ্যাঁ, সুন্দর একটা হ্যাঁ, জাস্ট কলাম থাকতো, একটু ব্যাখ্যা থাকতো। হ্যাঁ, একদম। তো আজকের আমাদের আলোচনাটা অনেক দীর্ঘ হলো। আহ, আজকের পর্বটাও বিশেষ, এরকম যে কাজটা শুরুতেই বললাম। তো যারা আমাদের সাথে বসে পুরো পর্বটা শুনলেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। আমাদের পাঠকরা, আমাদের দর্শকরাই আমাদের নাগরিক ডট নেট এতদিন চালিয়ে নিয়ে যাওয়ার সাহস এবং শক্তি দিচ্ছেন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাহায্য করুন, আমাদের শুনুন, আমাদের লেখা এবং আমাদের কন্টেন্ট ছড়িয়ে দিন। নমস্কার। আজকের মতো এখানেই আমরা শেষ করছি।